আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং আজকের দিনে আপনাদের সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাসটি আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার দিয়ে দিবেন এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবেন। তো এরই ধারাবাহিকতায় আমরা অধ্যায় ৮ আমরা শুরু করব আজকে। তো সেজন্য কে কোথা থেকে ক্লাসগুলো করতেছেন এবং সাউন্ড ঠিক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাই দেন ভাইয়া, আমি একটু চেক করে নেই এবং আমি দেখি ক্লাস সবকিছু ওকে কিনা। দেখি সাউন্ড ঠিক আছে? একজন বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দিয়ে দিবেন, সবাইকে মেনশন দিয়ে দিবেন এবং সবার কাছে রিকোয়েস্ট থাকলো আহ সবার আইডি থেকে শেয়ার করে দিবেন, সবার আইডি থেকে শেয়ার করে দিবেন। এটা আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো, এটা সবার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো। সবাই কি করে দেন? শেয়ার করে দেন। সবাই শেয়ার করে দিবেন এবং গ্রুপে লিংক গুলো দিয়ে দেন। আমি একটু দিয়ে দিচ্ছি। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানায়েন, আর কে কোথা থেকে ক্লাস করতেছেন একটু জানাই দিবেন ভাইয়া। সবকিছু ওকে কিনা আমাকে একটু জানাই দেন। সবাইকে একটু মেনশন দিয়ে দেন, আমি একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেন। আর কে কেমন আছেন আপনারা একটু জানাই দেন। আশা করি ভালোই আছেন, আবার ভালো নাও থাকা যায়, কারণ কি সামনে বোর্ড পরীক্ষা। আমি একটু গ্রুপে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দিয়ে দেন। আজকে আমরা বৃত্তের এমসিকিউ লাস্ট পার্টটুকু করতে যাচ্ছি, তো সবাই খুব দ্রুত জয়েন হয়ে যান, সবাই খুব দ্রুত জয়েন হয়ে যান। সবাই সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন, বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন। বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন। আচ্ছা, আমি আবার একটু দেখতেছি সবাই অ্যাড হয়েছে কিনা। সাউন্ড ক্লিয়ার স্যার। আজকের ক্লাসে আমিও যুক্ত আছি ইনশাল্লাহ। হ্যাঁ শরীফ স্যার, আজকে ভালো ক্লাস হবে ইনশাল্লাহ। আপনিও শিখেন, আপনিও শিখেন, আপনিও শিখেন। আপনি ম্যাথের, আপনারও ম্যাথের বেসিক দুর্বল, আপনারও শিখতে হবে। আশরাফুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফারজানা আফরিন রিনা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অন্তু, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু আপনার মতো ফাইন আছে। হ্যাঁ, এরই পাশাপাশি বলে দেন লাইট ঠিক আছে কিনা, আমাকে সুন্দর দেখা যাইতেছে কিনা। এমনিতেই মানুষটা কালো, সবাই পছন্দ করে না। তো দেখেন ফেস ঠিক মতো দেখা যাইতেছে কিনা, মানে একটু ফর্সা ফর্সা লাগতেছে কিনা, একটু সুন্দর লাগতেছে কিনা, কালো মানুষ তো। আহ এই আরাবদি আমাদের সাথে আসছে রে। ওয়ালাইকুম আসসালাম। তোর না আজকে কোথায় থাকার কথা? কমলাপুর থাকার কথা। তুই যাস না আজকে লেডিস ফিঙ্গার খাইতে? সবাই দ্রুত অ্যাড হয়ে যান। রিমঝিম বিশ্বাস, ভিডিও ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এবার ক্লিয়ার করে ক্লাসটাও করে ফেলবেন। যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দিয়ে দেন, সবাইকে মেনশন দিয়ে দেন। ইনশাল্লাহ ভালো কিছুই শিখবো।
আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছুই শিখতে যাচ্ছি এবং এই চ্যাপ্টার আমরা কি আপনাকে একদম সেই লাগতেছে, আর বেটা গরিব মানুষ, এই দেখ ফোন, নর্মাল ফোন, বলছে যে গরিব মানুষ আর সুন্দর লাগতেছে কিনা সেটা জানতে চাইছি বেটা, তোরে গরিব না বড় লোক এটা জানতে চাইছি। কালো মানুষ, তো একটু লাইট টাইট ঠিক আছে কিনা একটু আমাকে জানা কমেন্টে। না না না, পচাই নাই পচাই নাই। আমি তো ভাবছি তুই আজকে কোথায় যাবি, কমলাপুর যাবি, কারণ তোর তো আজকে কমলাপুর থাকার কথা। আচ্ছা আমরা পড়ালেখায় ফিরে যেতে পারি, যাবো পড়ালেখা যাবো। আজকে আমরা যে চ্যাপ্টার করতে যাচ্ছি, দেখেন আজকে আমরা যে চ্যাপ্টার করতে যাচ্ছি, তবে হ্যাঁ মাথায় রাখবেন আমরা কিন্তু স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, মনে রাখতে হবে স্বপ্ন নিজেরাও দেখি, আপনাদেরকেও দেখাই এবং তা বাস্তবায়ন করতে হবে, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আচ্ছা আমরা যেটা পড়তে যাচ্ছি আজকে, সাধারণ গণিতের অধ্যায় ৮ বৃত্ত, অনুসরণী ৮.১ থেকে ৮.৫ পর্যন্ত, অর্থাৎ যতগুলো উপপাদ্য আছে সবগুলো উপপাদ্যের সাধারণ যে নির্বাচনটা, সেই সাধারণ নির্বাচন গুলো সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত জানবো। প্রমাণ দেখাবো না, জাস্ট প্রশ্নগুলো, কারণ এগুলো থেকে বোর্ড পরীক্ষায় অনেক এমসিকিউ আসে, অনেক এমসিকিউ আসে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবেন, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবেন, গ্রুপে শেয়ার করে দেন। আয়মান আসে নাই রে, আয়মান এড হয় নাই, ওরা পিটানো দরকার। ও খালি আমার বিয়ে নিয়ে পড়ে আছে, কিন্তু ও ক্লাস করার নামে কোনো ঠিক ঠিকানা নাই, ওরা মাইর দিতে হবে। এখান থেকে তো আর থুতু দেওয়া যাবে না, কারণ আমার আইফোনে পড়বো গিয়ে, না সরি আইফোন না, নর্মাল ফোন। আচ্ছা দেখেন শুরু করে দিলাম, আমরা শুরু করে দিলাম, ওকে শুরু করে দিলাম। বেশি গল্প হয়ে যাচ্ছে, পরে লেট হয়ে যাবে বাসা যেতে যেতে, বউ বাচ্চা আছে। আচ্ছা দেখেন প্রথম কি বলছে, প্রথম বলছে ভাইয়া বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটা একটু জানাই দিয়েন ভাই, কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটা একটু জানাই দিয়েন। কারণ আমি বলতেছি এগুলো আমি চাই বাংলাদেশের 64 জেলায় যা, 64 জেলা থেকে অর্থাৎ যতগুলো জেলা আছে সবগুলো জেলায় যাতে যায়, এবং যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডে যাতে কমন করে, ওরা যাতে এগুলো পড়া উপকৃত হতে পারে। আমি এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের গ্রামে যারা থাকতেছে তাদেরকেও এগুলো দিয়ে দেন, আসবেই পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ, এতটুকু আমার উপর বিশ্বাস রেখে আল্লাহর রহমতে আমি বলতে পারি, রাখেন আমার উপর বিশ্বাস, আসবে কমন আসবে, আপনি পারবেন। 3 থেকে 5টা এমসিকিউ আপনি বোর্ড পরীক্ষায় হুবহু কমন পাবেন, ওকে। আর যেদিন কমন আসবে ইনশাল্লাহ আমরা সেই ভিডিওটা, এই ভিডিওটা আবার সেদিন আবার কি করব, আমরা অবশ্যই পেজে দিব। তো যে কোথায় কে কোথায় থেকে ক্লাস করতেছেন একটু জানাই দিন ভাই, কে কোথা থেকে ক্লাস করতেছেন। বউ বাচ্চা, হ্যাঁ তোদেরই খালি বউ বাচ্চা আছে, আমার নাই। আচ্ছা দেখ ভাইয়া কি বলছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তো আমরা একটু শুরু করি ভাইয়া। ফার্স্ট অফ অল বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন মানে বৃত্তের কেন্দ্র নেওয়া যাবে না, কেন্দ্র ব্যতীত কেন্দ্র দিয়ে যায় এমন কোন জ্যা নেওয়া যাবে না, এটাই বলে দিছে। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন মানে ব্যাস নিতে পারবো না আমরা, হ্যাঁ ভিন্ন যে কোনো জ্যা। তা আমরা জানি পরিধির দুইটা বিন্দু হইলে আমরা তাদেরকে কি বলি, পরিধির টান টান যদি দুইটা থাকে বিন্দু থাকে তাকে আমরা জ্যা বলি। তো বলছে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ আমি যদি ভাই একটু তাকাই তাহলে দেখব, দেখ ভাইয়া আমি একটা বৃত্ত নিতেছি, একটু ভালোভাবে তাকাই, এই যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন, নিশ্চয় আশা করি দেখতেছিস। হ্যাঁ বলছে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। তো বৃত্তের কেন্দ্র আমরা জানি ভাই কি থাকে, এটাতে বৃত্তের কেন্দ্র থাকে নাকি থাকে না, দেখ বৃত্তের কেন্দ্র থাকে নাকি থাকে না, অবশ্যই ভাই একটা বৃত্তের কেন্দ্র আছে। দেখ এই যে একটা বৃত্তের কেন্দ্র দেখতে পাচ্ছিস, এই যে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন মানে এই কেন্দ্র দিয়ে যায় এমন কোন জ্যা নিতে পারবো না, বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এমন কোন জ্যা নিতে পারবো না। তাহলে বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, ভিন্ন কোন জ্যা। তা আমি একটা জ্যা নিতেছি ভাইয়া, একটা জ্যা নিতেছি, আমি একটা জ্যা এখানে নিতেছি।
দেখ ভাইয়া, আমি এখানে একটা কি নিলাম, জ্যা নিলাম, আমি এখানে একটা জ্যা নিলাম। ওকে, বৃত্তের কেন্দ্র আমি এই জায়গাটার নাম দিয়ে দিচ্ছি, এই জায়গাটার নাম দিয়ে দিচ্ছি, আমি দিলাম এটার নাম এ বি জ্যা। দেখ বুঝতেছিস কিনা, এ বি একটা জ্যা নিছি, আর ও দিলাম ভাইয়া কি কেন্দ্র। বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে জ্যায়ের এবার কি নেওয়া লাগবে, মধ্যবিন্দু নেওয়া লাগবে। আমি মধ্যবিন্দুটা নিতেছি, মনে কর এই মধ্যবিন্দুটার নাম আমি কি দিলাম ভাইয়া, আমি এই মধ্যবিন্দুটার নাম দিলাম এম, মধ্যবিন্দুটার নাম দিলাম কি এম। এবার আমি কি করতে চাচ্ছি ভাইয়া, আমি এই যে বলছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কার, কেন্দ্র থেকে যদি আমি জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি করি, যোগ করি, তাহলে দেখ আমি যোগ করতেছি। ওকে, আমি কি করলাম ভাইয়া, যোগ করলাম। এই যে আমি যোগ করতেছি, দেখতেছিস মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। অর্থাৎ যদি আমরা একটা জ্যায়ের কি নেই ভাইয়া, একটা জ্যায়ের আমি মধ্যবিন্দু নেই, দেখ ভাইয়া এই যে এটা আর এটা দুইটা কিন্তু সমান। হ্যাঁ, অর্থাৎ এবি যদি একটা জ্যা হয়, আমি এই জ্যায়ের মধ্যবিন্দু কি নিছি, এম নিছি, এই জ্যায়ের মধ্যবিন্দু কি নিছি, এম নিছি। এই এম আর বৃত্তের কেন্দ্র যদি আমি যোগ করি, এম আর বৃত্তের কেন্দ্র যদি আমি ভাইয়া যোগ করি, তাহলে আমি এটা অবশ্যই দেখতে পাবো যে আমার এটা অবশ্যই অবশ্যই 90 ডিগ্রি হইতেছে। কি হইতেছে ভাই, 90 ডিগ্রি। এটাই বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর কি হবে, লম্ব হবে। তার মানে অবভিয়াসলি এখানে আপনাকে জানতে হবে ভাইয়া, অবভিয়াসলি জানতে হবে এখানে যদি আমি কি করি ভাইয়া, এটা যোগ করি, দেখেন আমি যদি এটা যোগ করি তাহলে অবশ্যই ভাই এটা একটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এখান থেকে একটা এমসিকিউ কিন্তু পরীক্ষা দেয়, প্রায় সময় দেখা গেছে এমসিকিউটা দেয় কি, যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের ওএটা হইছে ব্যাসার্ধ, ওএটা হইছে ব্যাসার্ধ, বা ত্রিভুজের ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ, এ এম ভূমি, ও এম লম্ব, তো যে কোনো একটা মান দিয়ে দিতে পারে, যে কোনো একটা মান দিয়ে দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ড পরীক্ষা দেখা গেছে এই মানটাকে কি দিয়ে দেয়, 3 দিয়ে দেয়। হাই হাই, এই মানটাকে কি দিয়ে দেবে, 3 দিয়ে দেয়। এই মানটা কত দিয়ে দেয়, 3, আর এই মানটা দিয়ে দেয় কত, 5। বলে এ বি এর দৈর্ঘ্যটা বা জ্যা এর দৈর্ঘ্যটা বের করতে বলে। তো দেখা গেছে এটা 5 এটা 3 হলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এটার মান কত এসে পড়ে, 4। এটা যদি 4 হয় এটাও কত হয়ে যায়, 4, টোটালটা কত হয়ে যাবে, 8 হয়ে যায়। তো এটা দেখা গেছে যে এটা সবচেয়ে বেশি আর কি এই টাইপ থেকে আসে আর কি। তো এটা ছিল প্রথম তোদের বইয়ের কি 17 নাম্বার উপপাদ্যটা ছিল, সেই উপপাদ্যটার কি সাধারণ নির্বাচন আমি তোকে কি করছি ভাইয়া এখানে বুঝাইছি, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আশা করি এইটুকু বুঝতে পারছিস, এই রিলেটেড তোর একটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নটাতে চলে যাচ্ছি। না বুঝলে ভাই প্রশ্ন করবি, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবি। আমাদের সাথে পারভেজ খন্দকার প্রত্যয় স্যারও জয়েন হয়ে গেছে। কি দিন আইলো, টিচার মানুষও পড়া শুরু করছে, থ্যাংক ইউ। ম্যাথ শিখেন, ম্যাথ লাইফে লাগবেই, কারণ বুঝতেই পারছে আমাদের প্রত্যয় স্যারও বুঝতে পারছে ম্যাথ ছাড়া গতি নাই, ম্যাথ ছাড়া গতি নাই। প্রত্যয় শরীফ আমাদের ইংলিশ স্যার, আর কি স্যার, পদার্থ স্যার। আপনারাও আপনাদের স্যারদেরকে মেনশন দিয়ে দেন, কারণ ম্যাথ লাগবে, ম্যাথ লাগবেই। আর অনেকে বৃত্ত পারে না, জ্যামিতি পারে না, তো জ্যামিতি শিখেন। আচ্ছা, এরপরে দেখ কি বলছে, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। যদি আগেরটা পারিস এটা দেখ, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এটা কি বুঝাইতেছে ভাইয়া, আমি যদি কোন বৃত্তটা নেই, আমি ধর আমি এই বৃত্তটা নিলাম, হ্যাঁ আমি এই বৃত্তটা নিলাম এবং আমি দেখতে পাচ্ছি এই বৃত্তের একটা কি আছে, কেন্দ্র আছে, তাই না। এবার বলছে বৃত্তের যে কোনো জ্যায়ের, তা আমি একটা জ্যা নিতেছি, বৃত্তের যে কোনো জ্যায়ের, বৃত্তের যে কোনো জ্যায়ের, তা আমি একটা কি নিছি ভাইয়া, জ্যা নিছি। আমি জ্যায়ের মানটা আবারও বলতেছি কত নিতেছি ভাইয়া, আমি জ্যায়ের মানটা নিতেছি এ বি, আমি জ্যায়ের মানটা নিতেছি এ বি। তো বলছে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, এই শব্দটা দিয়ে আসলে কি বুঝাইতেছে আমাদেরকে বুঝতে হবে, লম্ব দ্বিখণ্ডক, যে কি বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, এই শব্দটা ভাইয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। দেখ ভাই আমি যেটা বলতেছি, বৃত্তের যে কোনো জ্যায়ের কি লম্ব দ্বিখণ্ডক, এই যে এই শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। আবার বলতেছি এই শব্দটা লম্ব দ্বিখণ্ডক, লম্ব মানে ভাই অবশ্যই 90 ডিগ্রি, দ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা।
লম্ব মানে 90 ডিগ্রি, সমকোণ, আর দ্বিখণ্ডক মানে কি ভাইয়া, সমান দুই ভাগে কি করা, বিভক্ত করা। অর্থাৎ বৃত্তের যে কোনো জায়গায় লম্ব দ্বিখণ্ডক, তো লম্ব দ্বিখণ্ডক কি তুই এখানে লম্ব আঁকলে হবে, এখানে লম্ব আঁকলে হবে না ভাইয়া, এমন জায়গায় লম্ব আঁকতে বলছে যে জায়গায় এই যেটা মধ্যবিন্দু পড়ে আর কি। তো আমি সেই বিন্দুটা আমি এখানে নিতেছি ভাইয়া, সেই বিন্দুটা আমি নিলাম, মনে কর কোথায়, এখানে নিলাম, এখানে নিলাম। ওকে, এই বিন্দুটার নাম আমি কি দিলাম, এম দিলাম ভাইয়া, বিন্দুটার নাম কি দিলাম, এম। তাহলে দেখ এ বি জায়ের মধ্যবিন্দু আমি কি নিছি, এম। মধ্যবিন্দু না, আসলে কি, লম্ব দ্বিখণ্ডক বিন্দু। আমি যদি এই লম্ব দ্বিখণ্ডক বিন্দুটা অর্থাৎ আহ লম্ব দ্বিখণ্ডক বিন্দুটা নেই, এবার যদি আমি এটা ও ধরি, এম থেকে যদি আমি উপরের দিকে যাই, সরাসরি কেন্দ্র বরাবর যাই, কেন্দ্র বরাবর না, আসলে লম্বটা যদি আমি টানি, ওই লম্বটা কি দিয়ে যাবে ভাইয়া, কেন্দ্র দিয়ে যাবে, সেই লম্বটা কি দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। তাই দেখা গেছে আমি যদি এখান থেকে একটা কি টানি ভাইয়া, যে এখান থেকে একটা রেখা টানি, সেই রেখাটা অবভিয়াসলি কি দিয়ে যাবে, অবশ্যই ভাইয়া কেন্দ্র দিয়ে যাবে। তার মানে অবভিয়াসলি এখানে 90 ডিগ্রি, এটাও তোর এখানে জানতে হবে। এটাই বলছে বৃত্তের যে কোনো জায়গায় লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ আগেরটা যদি পারিস, এটা তার উল্টা, এটা তার উল্টা। তোর কি মনে রাখতে হবে, সাধারণ নির্বাচন গুলোকে, অর্থাৎ এই পয়েন্ট গুলোকে মুখস্থ রাখতে হবে, কিন্তু বুঝা মুখস্থ রাখবি। কেন কি, কারণ ভাইয়া পরীক্ষায় বহুপদী এমসিকিউ গুলোতে এগুলো দিয়ে দেয়, নিচের কোনটি সঠিক, বৃত্তের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক দিয়ে দেয়। পরবর্তী টপিক, আশা করি দুইটা বুঝতে পারছিস, দুইটা বুঝতে পারছিস। হ্যাঁ, ম্যাথের অপর নামই জীবন, জীবন আর অনেক কিছুর নামই, তবে ম্যাথ ছাড়া লাইফ গঠন করা যাবে না। দেখ কি বলছে, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। যারা এমসিকিউ সলভটা করছিলি, দেখছিলি বোর্ড পরীক্ষার প্রশ্নে এই এমসিকিউটা আসছিল। তাই মানে আমি বললাম যে প্রতিটা সাধারণ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তের বলছে কি, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তো আমি এখানে বা একটা যদি বৃত্ত নেই, দেখেন এটা একটা বৃত্ত নিলাম। হ্যাঁ, এবার আমি বলছি এই বৃত্তের যে কোনো একটা সরল রেখা নিতেছি, যে কোনো সরল রেখা। তো আমি ভাইয়া যে কোনো একটা সরল রেখা আমি কি নিতেছি, আমি মনে কর এই সরল রেখাটা নিতেছি, খেয়াল কর, এই সরল রেখাটা নিলাম। তোর যদি পছন্দ না হয় তুই কি নে, আরেকটা নে, মনে কর তুই কি নিলি, আমি ছেদ করে দিয়ে চলে গেলাম, কেমনে আমি চলে গেলাম ভাই, যেভাবে চলে গেলাম, তুই যা, সমস্যা নাই। কি বলছে, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, মানে বৃত্তটাকে দুইটার বেশি বিন্দুতে কি করতে পারে না ভাই, ছেদ করতে পারে না। কেমনে, এই দেখ তুই যেভাবেই যা, সরলরেখাটা তুই যেভাবেই টান, তুই কিন্তু বিন্দু পাবি কয়টা, এই দেখ এটা একটা বিন্দু পাইতেছিস, দেখছিস, আর এখানে একটা বিন্দু পাইতেছিস। অর্থাৎ এটাকে যদি তুই এ বিন্দু ধরিস, এটাকে যদি বি বিন্দু ধরিস, তাহলে দেখ যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। মানে তুই যদি ছেদ করে যাইতেই হয়, দুইটার বেশি একটা সরলরেখা বিন্দুকে কি করতে পারবে না, ছেদ করতে পারবে না। যদি স্পর্শ বলতো তাহলে একটা বিন্দুতে কি করতো, স্পর্শ করতো। কিন্তু ছেদের কথা যেহেতু বলছে, একদম ভিতর দিয়ে ঢুকে যাবে আর কি, বুঝছিস, ভিতর দিয়ে কি করবে, ঢুকে যাবে। তাহলে কয়টা বিন্দু, অবশ্যই দুইটা বিন্দু। কয়টা বিন্দু, অবশ্যই দুইটা বিন্দু। আশা করি এতটুকু বুঝতে পারছিস, তাই না, দুইটা বিন্দুর বেশি ছেদ করতে পারবে না। আচ্ছা, এই নকিব আসছে, হ্যাঁ নকিব আসছে, ম্যাথ শিখাই তুই বড়, এই তাড়াতাড়ি ম্যাথ কর, খাতা কলম নিয়ে বস। দেখ ভাই এরপরে কি বলছে, বলছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর যদি অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা অলরেডি আমরা মনে শিখে ফেলছি। অর্থাৎ কেন্দ্র থেকে যদি আমরা একটা জ্যায়ের উপর কি অঙ্কন করি, লম্ব অঙ্কন করি, তো দেখা গেছে ওই অঙ্কিত লম্বটা জ্যাটাকে কি করতেছে, সমান দুই ভাগে কি করে ফেলতেছে, বিভক্ত করে ফেলতেছে, সমান দুই ভাগে কি করতেছে ভাইয়া, বিভক্ত করে ফেলতেছে। এটা অলরেডি পড়াই ফেলছি, পরেরটাতে চলে যাই। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওকে, আমি কি বেশি দ্রুত বলে ফেলতেছি কিনা একটু বললেন ভাইয়া। হ্যাঁ, যদি আস্তেও বলার প্রয়োজন পড়ে আমি বলবো, আপনাদের শুধু কমেন্ট করতে হবে যে বুঝতেছেন কিনা, না বুঝলে অবশ্যই বলবেন ভাই, আমি বুঝাই দিব, আমি অবশ্যই বুঝাই দিব। দেখেন কি বলছে, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে সবচেয়ে হাইলাইট করার যে বিষয়টা, দেখেন ভাইয়া, যে এই যে এখানে এই শব্দটার দিকে তাকান, দেখছেন, এই শব্দটার দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন। এই যে এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আর কোনটা ভাইয়া, এই যে এই শব্দটা, এই দুইটা শব্দ। হ্যাঁ, দেখেন
অর্থাৎ বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে কি ভাইয়া সমদূরবর্তী। এখানে একটা কথা লাগাইছে ভাইয়া, কি কথা লাগাইছে, যে সমান। আবার এখানে কি বলছে, সমদূরবর্তী, সমান সমদূরবর্তী, সমান সমদূরবর্তী। এই কথা দিয়ে আসলে কি বোঝায়, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী কথাটার মানে বোঝায় যে ভাইয়া আমি যদি এখানে একটা কি নেই ভাইয়া, বৃত্ত নেই, দেখেন ভাই আমি এখানে একটা বৃত্ত নিচ্ছি, এই যে বৃত্তটা আমি নিলাম, বৃত্তের সকল সমান যে, তো সমান, সকল সমান বলতে কয়টা বুঝাইতেছে, সকল সমান বলতে ভাইয়া কয়টা বুঝাইতেছে, তো আমি অনেকগুলো জ্যা নিতে পারি। যেমন আমি এখানে কে নিতেছি ভাইয়া, আমি এখানে নিতেছি এই একটা জ্যা নিলাম, মনে কর এখানে একটা জ্যা নিলাম, ওকে। আচ্ছা আমি আরেকটা জ্যা নিলাম, মনে কর কোনটা নিতেছি, এইটা নিতেছি, এখানে একটা জ্যা নিলাম। ধর আমি আরেকটা জ্যা নিলাম, এবার লাল টুস নেই, এখানে নিলাম, আরেকটা নিলাম, কি নেই, কালাতে নি না, নিলাম, এখানে নিলাম একটা। এবং দেখ তুই আমি এই প্রত্যেকটা জ্যা ধরলাম আমি সমান নিচ্ছি, এখানে কয়টা জ্যা নিছি ভাইয়া, এখানে দেখা যেতেছে আমি জ্যা নিছি কয়টা, এ বি একটা, সি ডি ই এফ, আর আবার নিলাম মনে করে এটাকে কত দিলাম, জি এইচ, যদি দুইটা মনে হইতেছে একই বিন্দুতে ছেদ করছে, ডোন্ট মাইন্ড। দেখেন কি বলছে, যে এখানে কয়টা জানিছি, এ বি সি ডি ই এফ জি এইচ, চারটা জানিছি ভাইয়া। এই বলছে বৃত্তের সকল সমান যে, তো আমি অনেকগুলো জানিছি, যতটাই জানি কোনো সমস্যা নাই। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্রটা আমি এখানে ধরলাম, আমার এখানে কেন্দ্রটা আছে এটা কেন্দ্র, তাহলে বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে কি বুঝাইতেছে ভাইয়া, আমি যদি যে এই কেন্দ্র থেকে এই বাহুর উপর কি টানি, একটা লম্ব টানি, আবার আমি যদি এখান থেকে এটার উপর একটা লম্ব টানি, আবার আমি যদি ভাইয়া এখান থেকে এটার উপর একটা লম্ব টানি, আবার আমি যদি এখান থেকে এটার উপর একটা লম্ব টানি, আমি লম্বগুলোর নাম দিলাম, সাপোজ কত দিচ্ছি, এটা এম, এটা এন, এম এন ও এটা পি, ওকে। এটা কি না দেই, ও দেই, ও তো কেন্দ্র দিলাম, আর এটা এম এন এস টি দিলাম। দেখ ভাইয়া, অর্থাৎ এখানে এই যে ও এম ও এন ও এস ও টি, এই প্রত্যেকটা মান অবভিয়াসলি জ্যায়ের উপর কি লম্ব দূরত্ব, জ্যায়ের উপর লম্ব দূরত্ব। যেহেতু আমি এই জায়গাটা ভাইয়া কি কাজ করছি, আমি যেহেতু এ বি, আবার সি ডি, আবার ই এফ, আবার জি এইচ, প্রত্যেকটা ভাইয়া এ বি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ই এফ ইকুয়াল টু জি এইচ, প্রত্যেকটা জ্যা নিছি আমি, প্রত্যেকটা জ্যা পরস্পর আমি কি নিছি ভাইয়া, সমান নিছি, প্রত্যেকটা জ্যা আমি কি নিছি, সমান নিছি। যেহেতু প্রত্যেকটা জ্যা আমি ভাইয়া সমান নিছি, তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব গুলো কি বলছে, সমান। মানে ও থেকে এবি জ্যায়ের লম্ব দূরত্ব হয়েছে ভাইয়া আমাদের কি, অবশ্যই ভাইয়া ও এম। তাই দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের ও এম, এটা হচ্ছে আমাদের ও এন, আর এটা হচ্ছে আমাদের ওএস, এটা হচ্ছে আমাদের ওটি। এই প্রত্যেকটার মান পরস্পর সমান। এটাই তোকে বুঝাইছে যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? এই আমাদের বায়োলজি টিচারও অ্যাড হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, ডক্টর সাহেব। আপনারা টার্ম টার্ম বাদ দিয়ে আপনিও ম্যাথ করা শুরু করছেন, দেখছেন আমি বলছি না যে লাইফে ম্যাথ লাগবেই, লাইফে ম্যাথ লাগবেই। দেখা গেছে দেখছেন তাদেরও সংসার ছাইরা তারাও কি করা শুরু করছে, ম্যাথ করা শুরু করছে। ডক্টর সাহেবের কালকে কি টার্ম, মনে হয় কালকে তো বন্ধ, সরি। আচ্ছা আমরা কি এখানে কি পাইতেছি এটা বুঝে ফেলছি, পরেরটাতে যাই। হ্যাঁ হ্যাঁ যাই না, দেখ কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, আরেকটা রিভার্স প্রসেস। প্রথমে একটু আগে যেটা পড়ছি ভাইয়া সেটারই কিন্তু রিভার্স। দেখ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবার তোকে জাস্ট খেলাটা কোন জায়গায় খেলছে দেখ, এখানেও তুই যদি আবার কি নেস ভাইয়া, একটা বৃত্ত নেস, নিলাম বৃত্ত, হয়ে গেছে টিয়া কালার, কিছু করার নেই। দেখ এবার দেখ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী,
আমি এক কাজ করি এবার, আমি যে কাজটা করতেছি, আমি এখান থেকে কেন্দ্র থেকে, এটা যদি আমি কেন্দ্র ধরি, হ্যাঁ হ্যাঁ জায়গা, দেখ এটা কেন্দ্র যদি আমি ধরি, কেন্দ্র থেকে আমি লম্ব দূরত্ব নিতেছি, কেন্দ্র থেকে সমদূরবর্তী আমি সমান দূরত্ব নিলাম, মনে কর 5 সেন্টিমিটার আমি দূরত্ব নিতেছি, কেমন ভাইয়া, যে আমি এখান থেকে 5 সেন্টিমিটার নিলাম, ওকে, আবার আমি এখান থেকে 5 সেন্টিমিটার নিলাম, আমার মন চাইলো না ভাইয়া আমার এই দুইটাতে পোষাইতেছে না, আমি আরো নিব, এখান থেকে 5 সেন্টিমিটার নিলাম, এখান থেকে 5 সেন্টিমিটার নিলাম, নিছি মনে কর, ওকে। এবার বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, আমি তো ভাইয়া প্রত্যেকটার মানে কি নিছি, মনে কর কি নিছি, সমান নিছি, আমি এটাকে ধরলাম, মনে কর এটা এম, থ্রি ইউ। আচ্ছা দেখ ভাইয়া এখানে কি দিলাম, এটা এম, এটা এন, এটা এস, এটা দিলাম টি। এবার কি, কেন্দ্র থেকে, কেন্দ্র ও বারবার এটা দিতে ভুলে যাই, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সমান, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান, নখো উল্টাপাল্টা কাজ করে, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে পরস্পর কি সমান। এইবার এই যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী নিছি, এবার যদি আমি কি নেই ভাইয়া, আমি জ্যাগুলো আঁকি, কি জ্যা, দেখ ভাইয়া আমি জ্যাগুলো আঁকতেছি, এই যে নিলাম একটা জ্যা, এই যে নিলাম একটা জ্যা, এই যে নিলাম একটা জ্যা, ভালোই তো লাগতেছে, এই যে নিলাম একটা জ্যা, ছি, মানে বিরক্ত। দেখ ভাইয়া আবার আমি আরেকটা জানিতেছি, মনে কর কি এইখান থেকে এটা, দেখ ভাইয়া, অর্থাৎ যেহেতু আমি কেন্দ্র থেকে দূরত্ব ভাইয়া প্রত্যেকটার কি নিছি ভাইয়া, সমান নিছি, কেন্দ্র থেকে যেহেতু প্রত্যেকটা সমান নিছি, তাই যেগুলো প্রত্যেকটা কি হয়ে গেছে ভাইয়া, সমান হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা এটাকে উল্টা প্রসেস বলতেছি, যে কি প্রসেস ভাইয়া, আমি ধরলাম এটাকে নিলাম ভাইয়া, এটা এ, বি, এটা সি, এটা ডি, আবার এটা নিলাম কত ই, আবার এখানে যেখানে ছেদ করছে সেটার নাম দিলাম কি ভাইয়া এফ, এটা দিলাম কি কত জি, আবার এটা দিলাম মনে কর এইচ। তো দেখা গেছে আমি যেহেতু এখানে যে ও এম, ও এন, ও এস, আবার কি ওটি কি নিছি ভাইয়া, যেহেতু সমান নিছি সেহেতু প্রত্যেকটা জ্যা পরস্পর এখানে কি হয়ে গেছে, সমান, অর্থাৎ এবি জ্যা সমান সিডি জ্যা, ইএফ জি এইচ, প্রত্যেক জ্যা পরস্পর কি সমান। আশা করি ভাই বুঝতে পারছি, আগেরটা কি ছিল, উল্টা ছিল, তাই না ভাইয়া। পরেরটাতে চলে যাই, পরেরটাতে চলে যাই। আচ্ছা এরপরে দেখ ভাইয়া কি বলছে, বৃত্তের ব্যাসে বৃহত্তম যে, আল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, হ্যাঁ ক্লাস 8 থেকে পড়তেছিস তোরা, ক্লাস 8 থেকে, হ্যাঁ বৃত্তের ব্যাসে বৃহত্তম যে, এই লাইনগুলো আসলে পোলাপান পড়ে না, খুঁজে পায় না, যদিও আগে থেকে যারা জানে তারা পারে, বইয়ের চিপায় চাপায় আনাচে কানাচে এই শব্দগুলো থাকে কিন্তু খুঁজে পায় না। দেখবি তোর উপপাদ্য যখন পড়বি, উপপাদ্যের একদম নিচে এটা দেয়া আছে, বৃত্তের ব্যাসে কি বৃহত্তম যে, পরীক্ষা আসে, খুব গুরুত্বপূর্ণ। দেখ ভাইয়া বৃত্তের ব্যাসে বৃহত্তম যে, এটা যদি আমি তোকে বুঝাইতে চাই, তাহলে এখানে আবার বৃত্ত, বৃত্তের চাপটা বারবার বৃত্ত আঁকা লাগে, ডোন্ট মাইন্ড, রাগ করে না। এই দেখ কি নিলাম, একটা বড় দেখে বৃত্ত নিলাম আমার পেটের মতো, দেখছিস, দেখ বৃত্তের ব্যাসে কি ভাইয়া বৃহত্তম যে। আচ্ছা দেখি, এটার একটা কেন্দ্র আছে আমি জানি, তাই না, এটা মুছে দিই, কেন্দ্র সহ একটা আঁকি, বারবার ভুলে যাই কেন্দ্র আঁকা, এই দেখ নিলাম, কেন্দ্র দিয়ে দিলাম, দিছি, দেখ বৃত্তের ব্যাসে বৃহত্তম যে, এটা কেন্দ্র, এটা কি কেন্দ্র। এবার খেয়াল কর ভাইয়া, আমি একটা কি নিতেছি, আমি একটা ফার্স্ট একটা জ্যা নিলাম, কি জ্যা নিলাম, ধর আমি এই জ্যাটা নিলাম, আরেকটা নেই, না আবার মন খারাপ করবো, কি নেই এবার, এবার নেই এই ব্যাটাকে নেই, দেখ এখানে আরেকটা জ্যা নিলাম, ওকে, বাঁকা হইলে মন খারাপ করো না, সোজা দাগ দিতে পারি না। দেখ ভাইয়া এবার আমি আরেকটা নিলাম, কিন্তু আরেকটা কোনটা নিতেছি, দেখ ভাইয়া, এই দেখ যারা বলছিস আমি বড় লোক, এই দেখ দেখছিস আমি বড় লোক, এই যে ঠিক এভাবেই এভাবেই ঠিক আমার মোবাইল কাজ করে। একটু আগে যে কে জানি বলছে আমি বড় লোক, ওই দেখ উল্টা পাল্টা কাজ করা শুরু করছে, আবার অন্য জায়গায় যাইস না, ঠিক এই 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 দেখছস কাজ গেছে, গেছে মোবাইল হ্যাং হয়েছে,
আর বলো বড় লোক না, থাক বাবা তুই এমনি থাক। দেখ ভাই কি বলছে, এটা একটা জানিছি, আরেকটা জানিতেছি আমি কি, আরেকটা আমি জানিলাম একদম ভাইয়া কি বরাবর যাচ্ছে, কেন্দ্র দিয়ে যাচ্ছে। তো এই পাশের অর্ধেক, ওই পাশের অর্ধেক আবার মন খারাপ করে ভাইয়া, আরেকটা নেই, মন খারাপ করতেই পারে, আমরা আবার কাউকে মন খারাপ করাবো না। আমি এখানে আরেকটা নিলাম। একটু যদি তাকাস তাহলে দেখবি ভাইয়া যে এই যেটার নাম দিলাম মনে কর কি যায়, এবি যায়। এই যেটার নাম দিলাম কি, সিডি যায়। এই যেটার নাম দিলাম কি, এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি এইচ। দেখবে এখানে কয়টা জানিলাম, চারটা জানিছি। তবে চারটা জ্যার কিন্তু ভাইয়া ডিফারেন্ট আছে, আছে না ভাইয়া? চারটা জ্যার অবশ্যই আছে। দেখবে এখনো মোবাইল ঠিক হয় নাই, কে জানি বদয়া দিছে। দেখছিস নিজে নিজে কত কাজ করতেছে, কমেন্ট করতে পারতেছি না, কেমনটা লাগে। এই সব হইছে আরবের কাজ। ও একটু আগে বললো নজর দিছে, এই যে নজর দেওয়ার সাথে সাথে দেখছিস, নজর দেওয়ার সাথে সাথে আমার মোবাইল উল্টাপাল্টা কাজ করতেছে। ঠাড়া পড়ুক তোর উপর। তুই আজকে কমলাপুর যাওয়ার দরকার ছিল। এই দেখ আমি খুঁজে পাইতেছি না, আমার লাইফ খুঁজে পাই না। পাইছি 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 রে। আচ্ছা দেখ ভাইয়া, পাইছি রে। আচ্ছা দেখ ভাইয়া, আচ্ছা বুঝতেছিস তো, বুঝতেছিস তো? আহারে, হ্যাঁ তোরে কইছে, মিম আইছে আবার আমার কি গাইতে, কি আইফোন দিয়ে লাইভ। ছি, এগুলো মানুষের জানাইস না, মানুষের জানাইস। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছেলেটাকে শান্তি থাকতে দে। দেখ, আচ্ছা এখানে আমি কি বলছি, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তো বৃত্তের ব্যাসে যে বৃহত্তম জ্যা, এটা একটু ভালোভাবে খেয়াল করবে। এবি একটা জ্যা, সিডি একটা জ্যা, ইএফ একটা জ্যা, জিএইচ একটা জ্যা নিছি। কিন্তু যদি একটু ভালোভাবে তাকাস তাহলে দেখতে পাবি ভাইয়া যে এবি জ্যাটা, এবি জ্যায়ের তুলনায়, এবি জ্যায়ের তুলনায় সিডি জ্যাটা একটু বড়। আর সিডি থেকে আবার কোন জ্যাটা বড় ভাইয়া, ইএফ জ্যাটা বড়, তাই না? আবার আমি যদি বলি ভাইয়া জিএইচ জ্যা, আবার কিন্তু ই এফ জ্যা থেকে কি ছোট। অর্থাৎ একটা যে আমরা পাচ্ছি, যেই জ্যাটা এই জায়গার ভিতরে, বৃত্তের ভিতরে সবচেয়ে বড় জ্যা, সেটার নাম হচ্ছে ই এফ জ্যা। সেটার নাম কি, ই এফ জ্যা। তারপরে বৃত্তের ব্যাসে কি বৃহত্তম জ্যা। আমি এখানে প্রত্যেকটাই জ্যা পাইছি, কিন্তু প্রত্যেকটার সাথে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? যে একটা আরেকটা থেকে বড়, অর্থাৎ নিচ থেকে যত উপরে যাচ্ছি, ব্যাপারটা হচ্ছে কেন্দ্রের যত কাছাকাছি যেতেছি ব্যাস তত বড়, সরি জ্যা তত কি হচ্ছে, বড় হচ্ছে। জ্যা, তো এই যে ব্যাস, ব্যাস কি একটা জ্যা না? হ্যাঁ জ্যা, তবে সেটা একটা স্পেসিফিক বৈশিষ্ট্য কি, বৃত্তের ব্যাসে কি ভাইয়া, বৃহত্তম জ্যা। আশা করি বুঝতে পারছি। এখানে আরেকটা জিনিস জানাই রাখি ভাইয়া, যে কেন্দ্র থেকে যদি আমি, কেন্দ্র থেকে যদি আমি কার উপর ভাইয়া, মনে কর এবি জ্যা এর উপর লম্ব টানতেছি, কেন্দ্র থেকে কার উপর, এবি জ্যায়ের উপর লম্ব টানতেছি। কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর মনে কর আমি লম্ব টানলাম। আচ্ছা টানলাম, এটার নাম আমি কি দিলাম ভাইয়া, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এম। আবার মনে কর আমি সেই কেন্দ্র থেকে কার উপর, আমি এবার লম্ব আঁকতেছি, কেন্দ্র থেকে এই যে আঁকলাম। এবার এটার নাম দিলাম আমি কত, এন। তাহলে একটা হইছে ও এম, একটা হইছে ও এন। এই জায়গার ভিতরে তোর একটু জানাই রাখি ভাইয়া, যে কে বড় ছিল, দেখ এবি যেটা সিডি এর তুলনায় কি ছিল, ছোট ছিল। এবি যে ছোট ছিল, বাট সিডি যে কি ছিল, বড় ছিল। তো যেহেতু ছোট যে,
যত জ্যা ছোট হবে কেন্দ্র থেকে তার দূরত্ব তত কেমন হবে? দেখ ভাইয়া, যেহেতু সিডি জ্যা ছোট, কেন্দ্র থেকে তার দূরত্ব কি হবে? বেশি হবে। কেন্দ্র থেকে তার দূরত্ব কি হবে? বেশি হবে। এই যে দেখ ও এন, আর এখানে যদি ও এন লিখি, দেখ তাহলে কার দূরত্ব বড়? এ বি আর সিডির ভিতরে এ বি যা ছোট, সিডি যা বড়। আর নিচে দূরত্বের কথা যদি বলি কেন্দ্র থেকে, তাহলে দেখা যাইতেছে ও এম দূরত্বটা বড়, ও এন দূরত্বটা ছোট, অর্থাৎ বিপরীত সম্পর্ক। জ্যা যত বড় হবে কেন্দ্র কাছাকাছি তত হবে, জ্যা যত বড় হবে কেন্দ্রে তত কাছাকাছি হবে, জ্যা যত ছোট হবে কেন্দ্র থেকে তত কি দূরে অবস্থিত হবে। তাই না? আশা করি এইটুকু ভাইয়া বুঝতে পারছি, তাই না? এইটুকু বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আরবের নজর যে খারাপ, এটা আমি আগে থেকে জানি। শুধু শুধু বলি কমলাপুর কি আড্ডা মারে, দেই গেলে একদিন দিবনে লেডিস ফিঙ্গার যারা খায় ওদের দলে দেখা যায়। এই দেখ কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। আল্লাহ রে, এটা যে কতবার আসছে পরীক্ষায়। এটা যেমন রিটেনও আসে, এমসিকিউ তো আসে, রিটেনও আসে, এমসিকিউ তো আসে। ওকে, কি বলছে দেখ ভাইয়া, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বৃত্তের একই চাপের উপর, বৃত্তের একই চাপের উপর। এই যে এটা, ওকে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ দেখা যাইতেছে, কি শব্দ? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আরেকটা কি? বৃত্তস্থ কোণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। তাই না ভাইয়া? যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। দেখ চারটা শব্দে আমি কি দিছি, বক্স করছি। নিচেরটা দেখ আবার, বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো কোনটা কেন্দ্রস্থ কোণ আর কোনটা বৃত্তস্থ কোণ সহজভাবে শিখাই দেই ভাইয়া, আজীবন মনে থাকবে। দেখ আমি একটা বৃত্ত নেই, নিলাম। দেখ এটা কেন্দ্র আমি জানি বৃত্তের। যদি একটু তাকাস, আমি এই বৃত্তের একটা চাপ ডিসাইড করে নিতেছি, একই চাপ। কি চাপ? একই চাপ। তো আমি চাপটা ধরলাম যে চাপের ফার্স্ট বিন্দু, এখান থেকে একটা ছোট চাপ নিতেছি, আমি খণ্ডন করতেছি। ধর আমি বিন্দুটার নাম দিলাম কি, এখানে দিলাম, আর এখানে একটা বিন্দু দিলাম। মন চাইলো দেখ আরেকটু দেই, ভালোই তো লাগে, দিলাম। ওকে, আচ্ছা আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, আর এই উপরে একটা বিন্দু ধরলাম ডি। ধরতে তো কারো সমস্যা নেই। দেখ ভাইয়া, এসিবি একটা চাপ, এডিবি একটা চাপ, তাই না ভাইয়া? এসিবি একটা চাপ, এডিবি একটা চাপ, বৃত্তের একই চাপের উপর। তা আমি চাপটা ডিসাইড করলাম এসিবি একটা চাপ, তাই না? এসিবি চাপের দুইটা প্রান্ত বিন্দু আছে, একটা এ একটা বি। এসিবি চাপের কয়টা প্রান্ত বিন্দু? দুইটা, একটা এ একটা বি। যদি আমি ভাইয়া কোথা থেকে, এ থেকে কোথায় যাই, এ থেকে সাপোজ আমি যাচ্ছি কেন্দ্রে যাচ্ছি, খেয়াল করিস, এ থেকে আমি কেন্দ্রে যাচ্ছি, গেলাম। আবার এই ও থেকে আমি বিতে গেলাম, মানে প্রান্ত শেষ প্রান্তে গেলাম। যদি বৃত্তের যেই চাপ নিতেছি ওই চাপের ফার্স্ট বিন্দু আর লাস্ট বিন্দু, দেখ একটা এ একটা বি, তাহলে দুইটা বিন্দু। ফার্স্ট বিন্দু থেকে যদি, আবারও বলতেছি, ফার্স্ট বিন্দু থেকে যদি আমি কেন্দ্রে যাই, কেন্দ্র থেকে যদি আমি লাস্ট বিন্দুতে কি করি, যাই, তাহলে যেই কোণটা উৎপন্ন করতেছে, যেই কোণটা উৎপন্ন করতেছে সেই কোণটাকে আমরা বলবো কি কোণ ভাইয়া? কেন্দ্রস্থ কোণ। কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কি? এসিবি চাপের উপর দেখ প্রান্ত বিন্দু হইছে এ আর বি, এ বিন্দু থেকে ওতে গেছি, ও থেকে আবার কিসে বিতে আসছি, তাহলে যেই কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটাকে আমরা বলতেছি কি ভাইয়া? কেন্দ্রস্থ কোণ। আর যদি ভাই আমি বৃত্তের পরিধির গায়ে একটা বিন্দু নেই, যেমন ওই বিন্দুটাই নিছি আমি, ওই বিন্দুটার নাম দিয়ে দিলাম ভাই কি বিন্দু? ডি বিন্দু। ধরলাম ডি বিন্দু দিলাম। এবার যদি আমি কোথা থেকে ভাইয়া, আমি যদি এবার কেন্দ্র
চাপের ফার্স্ট বিন্দু থেকে ওই পয়েন্টটাতে যাই, পরিধির উপর অবস্থিত যে বিন্দুটা, আমি সেই বিন্দুটার উপরে গেলাম। আবার সেই বিন্দুটা থেকে যদি ওই যে চাপের লাস্ট বিন্দুতে, ওই সেম চাপের কিন্তু সেম চাপের কিন্তু নিচে আমরা সেম চাপের এই লাস্ট বিন্দুতে যদি ব্যাক করি, তাহলে বৃত্তের পরিধিতে যেই কোণ উৎপন্ন করতেছে ভাইয়া, বৃত্তের পরিধিতে যেই কোণ উৎপন্ন করতেছে তাকে আমরা বলতেছি বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এই জায়গার ভিতরে বলছে বৃত্তের একই চাপ, দেখ সেম চাপ নিছি, সেম চাপের ফার্স্ট বিন্দু থেকে কেন্দ্রে গিয়ে লাস্ট বিন্দুতে আসছে, কেন্দ্রস্থ কোণ। সেম চাপেরই ফার্স্ট বিন্দু থেকে পরিধির উপরে গেছি, লাস্ট বিন্দুতে আসছে, তার মানে কি? অবশ্যই বৃত্তস্থ কোণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ নাম কি? AOB ইকুয়াল টু বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 ইন্টু ADB। এটাকে যদি তুই আবার একটু উল্টায় লিখিস, এই 2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে ওই পাশে থাকবে ADB সমান হাফ অফ AOB। অর্থাৎ লেখা যাচ্ছে যে ADB মানে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের হাফ, অর্ধেক। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আশা করি বুঝতে পারছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা উপপাদ্য হিসেবেও যেমন খুবই গুরুত্বপূর্ণ, আবার কি হিসেবেও অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া? এমসিকিউ হিসেবেও অনেক গুরুত্বপূর্ণ। এই কমেন্টে বেড়াবেড়ি লেখা উল্টা ফেলতেছে। ম্যাথ করতে কইছি, ম্যাথ শিখতে বলছি, বেড়াবেড়ি লিখতে কই নাই। দেখবে পরেরটাতে যাই। কি বলছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এখানেও দেখ আবার সেম শব্দ বলছে, বৃত্তের একই চাপের উপর, বৃত্তের একই চাপের উপর। এই যে দেখ এখানেও তোকে কি বলছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কি কোণ বলছে ভাইয়া? অবশ্যই অবশ্যই বৃত্তস্থ কোণ বলছে। দেখ বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান দেখা যাইতেছে। দেখ ভাইয়া, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তিনটা জায়গা আমি মার্ক করছি, তাই না? একই চাপ, বৃত্তস্থ কোণ, আবার কোণগুলো বলছে, তার মানে অনেকগুলো। আমি অনেকগুলোই নেই, নিলাম একটা বৃত্ত, নিতে নিতে আজকে শহীদ হয়ে যাব। বৃত্ত নিলাম, মাইরা দিলাম বৃত্ত, এদিকে দাঁড়া, লিখলাম। দেখ এটা একটা বৃত্ত, তো আরে বারবার কেন্দ্রটা দিতে ভুলে যাই, এই যে দিলাম। ওকে, এবার বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান আমি একটা চাপ ডিসাইড করে দিচ্ছি আগের মতো। আমি কি নিলাম? এখানে একটা বিন্দু নিলাম, ভালোভাবে এটা তাকাইস, এটা A, এখানে একটা বিন্দু নিলাম, এটা B। আমি যদি ভাইয়া চাপের ফার্স্ট বিন্দু থেকে লাস্ট বিন্দুতে যাই, আমি আবারও বলতেছি চাপের ফার্স্ট বিন্দু থেকে লাস্ট বিন্দুতে গেলাম, আবার যদি আমি লাস্ট বিন্দু থেকে কোথায় যাই? ফার্স্ট বিন্দুতে যাই, তাহলে যেই কোণটা উৎপন্ন হয় সেই কোণের নাম আমরা একটু আগে বলে আসছি ভাইয়া, সেই কোণটার নাম হইছে ভাইয়া কেন্দ্রস্থ কোণ। আশা করি বুঝতে পারছি। এবং সেই কেন্দ্রস্থ কোণটার নাম কি? আমি ধরলাম এটা O। এবার আমি যদি বৃত্তের পরিধির গায়ে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো গুলো বলছে, কতগুলো জানি না, ধরলাম অনেকগুলো। তুলনা করতে আমরা সচরাচর দুইটা নিয়ে থাকি, আমি ধরলাম অনেকগুলো। কয়টা ধরতেছি? ধরলাম মনে কর যে এটা দিয়ে দেখে আমি এটার উপর একটা বিন্দু নিলাম, এই যে বিন্দুটা নিলাম মনে কর। দেখ খেয়াল কর, এখান থেকে আমি এখানে যাচ্ছি, আবার এখান থেকে এখানে যাচ্ছি, তার মানে এটা একটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আবার আমি আরেকটা নেই, নিলাম কি এখান থেকে এখানে নিলাম, মন খারাপ করে না, এখানে আয়, আসলো আসলো আসলো, কথা শুনে আবার। আচ্ছা পাইলাম। ধর আমি এটা নিলাম না, আমি আরেকটা নিলাম। কোনটা নিলাম? এইটা নেই, গোলাপি। দেখ এখানে নিলাম, আবার এখানে নিলাম। ফুল আঁকতেছি, সুন্দর সুন্দর সুন্দর, ফুল গিয়ে পরীক্ষা বাবা। আরেকটা নেই, দেখ
এখান থেকে এখানে গেলাম, আবার এখানে ব্যাক করলাম, অনেকগুলো নিচ্ছি। আমি এবার বিন্দুগুলোর নাম দিই। মনে কর আমি এটার নাম দিলাম এ, সরি এ তো দিছি, নাম দিলাম কত, পি কিউ আর এস, নিছি না ভাইয়া? দেখ তাহলে এও বি আমার কি ছিল, কেন্দ্রস্থ কোণ ছিল, সেম চাপ, এটা আমি দিলাম সি। এসিবি চাপের উপর ভাইয়া দেখ সবগুলো এসিবি চাপের উপর ফার্স্ট বিন্দু থেকে কেন্দ্রে গেছে লাস্ট বিন্দুতে আসছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কেন্দ্রস্থ কোণ তো ফিক্সড এসিবি চাপের উপরই। তাহলে বাকি কোণগুলা কে, দেখ এ পি বি, অর্থাৎ এ পি বি, এটা একটা কোণ পাইলাম, অবভিয়াসলি এটা একটা বৃত্তস্থ কোণ, ফার্স্ট বিন্দু থেকে বৃত্তের পরিধিতে গেছি লাস্ট বিন্দুতে আসছি, বৃত্তস্থ কোণ। ভাইয়া এ কিউ বি, এটাও তো একটা বৃত্তস্থ কোণ, ফার্স্ট বিন্দু থেকে লাস্ট বিন্দুতে গেছি, পরিধিতে গেছি, আবার লাস্ট বিন্দুতে আসছি, কারণ আমি একই চাপের উপর কাজ করতেছি, তার মানে সেই কোণটার নাম কি, এ কিউ বি। আবার একটু থাকা, ফার্স্ট বিন্দু থেকে আরে গেছি, বিতে আসছি, এ আর বি। আবার দেখ ভাইয়া ফার্স্ট বিন্দু থেকে এসে গেছিস, বিতে আসছিস, তাই না, এ এস বি। হাতের লেখা যখন খারাপ, ডোন্ট মাইন্ড, ওদিকে তাকাবেন না, খালি বুঝে যান। দেখেন কি বলছে, যে এই যে প্রত্যেকটা কোণ পাইছি, ফার্স্ট বিন্দু থেকে পরিধিতে গিয়ে লাস্ট বিন্দুতে ব্যাক করছি, এই প্রত্যেকটা কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ। প্রত্যেকটা কোণকে আমরা কি বলবো, বৃত্তস্থ কোণ। আর আমরা জানি বৃত্তস্থ কোণ পরস্পর কি হয় ভাইয়া, বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে, বলে দিছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর, আমি এখানে পাইতেছি এটা এটা এটা, প্রত্যেকটা পরস্পর কি হবে, সমান হবে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ আমি বলতে পারি এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, প্রত্যেকটা কোণ পরস্পর সমান। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30, এটাও 30, এটাও 30। আশা করি ভাইয়া বুঝতে পারছি। এ উল্টাপাল্টা কমেন্ট করলে ক্লাসের ভিতরে পশ্চাৎ দেশে দিব না, উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না। মাইর দিব মাইর দিব। আচ্ছা দেখেন ম্যাথ বুঝছেন কিনা আগে বলেন ভাইয়া, এই সবাই কি ম্যাথ বুঝছিস, এটা বুঝছিস, গুরুত্বপূর্ণ কিন্তু, এটা বুঝছিস কিনা বল, না না মোবাইলের ভিতর থেকে এসে তারপর বলবো, বুঝছিস কিনা বল, পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখ ভাইয়া পরেরটাতে যাই, কি বলছে, আরে বাবু রে বাবু, দেখ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, যতই সামনে যাচ্ছি ততই কেমন জানি ভাইরাল প্রশ্ন আসতেছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ নিয়ে নিলাম, আবার একটা বৃত্ত নিয়ে নিই। দেখ ভাইয়া নিলাম একটা বৃত্ত, কেন্দ্র দিয়ে দিলাম, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্ত মানে আমি জানি একটা ব্যাস যদি আমি দিয়ে দেই, এই ব্যাস পুরো বৃত্তটাকে অর্ধেকে বিভক্ত করে ফেলে, মানে সমান দুইটা ভাগে ভাগ করে ফেলে। তা আমি এখানে নিলাম, মনে কর আমি এখন ব্যাস দিয়ে আমি কি করতেছি, এটাকে আলাদা করে দিচ্ছি। দেখেন এই নিলাম ভাইয়া, দেখা যাচ্ছে এখানে এই যে এটা ব্যাস, ব্যাস নেওয়ার ফলে এটা যদি আমি কল্পনা করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, দেখেন এ সি বি এটাও একটা চাপ, এ ডি বি এটাও একটা চাপ। তবে এই চাপ গত ক্লাসে আমরা মনে এর আগে বলছিলাম উপচাপ অধিচাপ, আজকেও বলবো, আলোচনা করব, বেসিকটা পুরো বেসিকটা নিয়ে আসতেছি। এসিবি এটাও একটা চাপ, এডিবি এটাও একটা চাপ, তবে দুইটা চাপই কি চাপ ভাইয়া, অর্ধচাপ। দুইটা চাপই কি চাপ, অর্ধচাপ, অর্ধচাপ অর্ধচাপ, তাই না, অর্ধেক অর্ধেক। আচ্ছা বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ মানে অর্ধেক বৃত্তের পরিধির উপরে যে কোণ, অর্ধেক বৃত্তের পরিধির উপরে যে কোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ যদি আমি নেই, দেখেন ভাইয়া যে এখানে কিন্তু অলরেডি কেন্দ্রস্থ কোণ আমরা জানি, আমি এখানে একটা নিলাম, আবার আমি এখানে একটা নিলাম, যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন অর্ধবৃত্তস্থ এই কোণটার নাম কিন্তু ভাইয়া কেন্দ্রস্থ কোণ। কোনটা, নিচেরটা না উপরেরটা, অবভিয়াসলি কোনটা হবে, এটা
নো, কারণ আমি বলছি চাপ যদি এসিবি ধরি, চাপ যদি আমি এসিবি ধরি তাহলে কি হবে বলতো ভাইয়া? হবে এইটাই তোর কি হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা ও, এ ও বি এটা তোর কেন্দ্রস্থ কোণ, এদিকে মুখ করা, কারণ এসিবি চাপের উপর দণ্ডায়মান, তাই না? আর এডিবি এটা একটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তবে ভাইয়া এই বৃত্তস্থ কোণ অনেকভাবেই দেখা যায়। আমরা তো জানি, দেখবে এই কোণটা একটা সরল কোণ, মানে 180 ডিগ্রি, দুই সমকোণ, তাই না? তো আমরা তো জানি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের কত গুণ? দ্বিগুণ, দুই গুণ কত? এডিবি, তাই না? তো আমি যদি এডিবি বের করতে চাই, এডিবি, তাহলে দেখা যাচ্ছে ভাইয়া এ ও বি কোণটা যা আসবে তার অর্ধেক। তো এওবি কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 90 ডিগ্রি। তার মানে আমি বুঝাইতে পারতেছি ভাইয়া? দেখ ভাইয়া, যে এই কোণটা তোর কত ডিগ্রি? এই কোণটা কিন্তু তোর 90 ডিগ্রি। এই কোণটা তোর কি ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। শুধু এই চাপ, অর্ধ চাপ যদি আমি নেই, অর্ধ চাপের উপর আমি এখন যতটা কি নেই ভাইয়া, অর্ধবৃত্তের উপর আমি যতটা এখন কি নিব, যতটা, এটা নিলাম, এটা নিলাম, এটাও কত ডিগ্রি হবে ভাইয়া? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90। আবার আমি যদি কোনটা নেই, আরেকটা নিলাম, মনে কর এটা নিলাম, এটা নিলাম, ভাই তুই যতটাই নে, যতটাই নে, এই প্রত্যেকটা কোণ তুই নিশ্চিত থাক এটাও 90 হবে, এটাও 90 হবে। প্রত্যেকটা কোণই কত ডিগ্রি করে? 90 হবে। অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ? এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ? এক সমকোণ। আচ্ছা, এই এটা বুঝছিস? গুরুজি, কি গুরু যে জায়গা মারে ওই জায়গা জান্নাতে যায়, আইস আমার কাছে পার্সোনালি, জায়গা মতো মামু। বুঝছিস কিনা আগে বল, বুঝছিস সবাই? মৌরি আপু ক্লাস করতেছে। আসসালামু আলাইকুম মৌরি আপু, ভালো আছেন? কি দিন আইলো, টিচার মানুষ ক্লাস করা শুরু করছে। সবাই ম্যাথে দুর্বল, এজন্যই বলি ম্যাথ করেন, ম্যাথ করেন। স্যার আমরা ভার্চুয়াল কোচিং করতেছি, আমিও এনজয় করতেছি। আমি মূলত অনলাইন ক্লাসটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি চাচ্ছি যে অনলাইন ক্লাসে যাতে একটু মজা করে ক্লাস করতে পারি। কেমন জানি বোরিং লাগে, ম্যাথ বিষয়টা কেমন না, আমি একা, আল্লাহ কেমন জানি লাগে, নিঃস্ব অসহায়, কেউ আসবে ধরবে, ভয় লাগে। আচ্ছা, বুঝছিস বুঝছিস? মাঝে মাঝে দরজা যখন ঠক 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 করে ভয় লাগে কে আসলো, কারণ পুরো রুমের ভিতরে একা ভাই। আচ্ছা, এটার নাম কি রে ভাই? পাতিনাম গার? জি স্যার, থ্যাংক ইউ। নাম পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যেতেছে। ভাগ্যিস ভালো, আর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। এই দেখ, বুঝছিস অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই আহ, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা, অত বেশি না, অল্প ইম্পর্টেন্ট। সমকোণী ত্রিভুজের অতিভুজকে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। জোস প্রশ্ন, বাট সহজ। দেখ ভাইয়া, আমি আবার ওই যে আমার মনের বিন্দুটা কি, কই 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 কই, ওই ওই, দে একা দেই, ঠুস, কেন্দ্র কই, দিয়ে দিলাম। সমকোণী, আয় হ্যাঁ, সমকোণী ত্রিভুজ আঁকি নাই। দেখ, সমকোণী ত্রিভুজের অতিভুজকে, তা আগে অতিভুজ আঁকি, ধরে বৃত্ত অঙ্কন করলে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। এখানে অনেকের হয়তো বা মনে প্রশ্ন থাকতে পারে, বা এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে, যে সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে কি বুঝাইতেছে, আমি তোরা বলতেছি ভাইয়া, শীর্ষবিন্দু দিয়ে যাবে, অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। আচ্ছা দেখি, আমি একটা সমকোণী ত্রিভুজ নেই, কইরে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, কি দিয়ে দেই, হলো টুস। দেখ ভাই, আমি এখানে একটা এমন ভাবে একটা সমকোণী ত্রিভুজ নিতেছি, খেয়াল কর, টুস টুস টুস,
পারছি, ইয়াস। দেখ ভাইয়া, এটার নাম দিলাম আমি এ বি সি। এটা একটা সমকোণী ত্রিভুজ, কোনো সন্দেহ নাই। তোর সন্দেহ থাকলে তোর কাছে থাকবে, আমার কাছে নাই। দেখ আমি এটা 90 ডিগ্রি নিয়ে নিলাম। এই দেখ, সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই যে অতিভুজ, এটা কেন্দ্র। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে, এই যে দেখ, এটা অতিভুজকে যদি আমি ব্যাস কল্পনা করি, এরপর যদি একটা বৃত্ত অঙ্কন করি, তা সমকৌণিক সমকৌণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। সমকৌণিক বলতে বোঝায় এই সমকোণের প্রত্যেকটা শীর্ষবিন্দু। সমকৌণিক বলতে বোঝাচ্ছে এই যে দেখ, এই বিন্দুটার এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সমকৌণিক, এই দেখ সমকৌণিক, সমকোণ যেখানে উৎপন্ন হয়েছে সেই বিন্দু দিয়ে যাবে। সেটাই বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে। এটাকে বলা হয় সমকোণিক শীর্ষবিন্দু। আশা করি বুঝতে পারছি। দেন গত কনসেপ্টও মিলে গেছে। এসি যদি একটা ব্যাস হয় আর এটা অর্ধচাপ, এটা দেখ অর্ধচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, এক সমকোণ, তাই না? আচ্ছা, সহজ জিনিস। পরেরটাতে যাই, আশা করি বুঝতেছি ভাইয়া। অন্যরকম নাম, এই তো অন্যরকম নাম, অন্যরকম। এই লিমন স্যার এসে পড়ছে, আমাদের ইকোনমিক্স এর টিচার। আল্লাহ, কি ক্লাস নিতেছি! বৃত্ত সবারই সমস্যা, বৃত্ত সবারই সমস্যা। লিমন স্যারও ক্লাস করতেছে, আহারে। অর্থনীতি টিচারও ম্যাথ ক্লাস করতেছে। লাইফে যে ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ, বৃত্ত লাগে, সব জায়গায় লাগবে বৃত্ত। কি বলছে রিমঝিম বিশ্বাস? স্যার উপচাপ আর অধিচাপটা একটু বুঝাই দিবেন। ধৈর্য ধরো বাছা, বুঝাই তো অবশ্যই দিব। আর তোমাকে যদি আজকে না বুঝাই দিই তাহলে তো আমার খবর আছে। আজকে তুমি ক্লাসে যা করেছো। এই চপ চপ চপ। হ্যাঁ অবশ্যই বুঝাইতেছে, অবশ্যই বুঝাইতেছি ভাইয়া, বুঝাই দিব। যেহেতু আমি আছি ইনশাল্লাহ বুঝাই দিব। রিমঝিম বলছে কি, এই চুপ চুপ। হ্যাঁ, তোরে না বুঝাইলে দেখা যাবে তুই আজকে গিয়ে সুইসাইড করে ফেলছস। দেখ ভাইয়া কি বলছে, কোন বৃত্তের, ওই যে দেখ তোর আইসা পড়ছে, তুই যেটা চাইছস, উপচাপ আর অধিচাপ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি, সূক্ষ্মকোণ। একটা টি শার্ট তো ডিজার্ভ করি ভাই, কত। থাক আমি কিছু বললাম না, দেখা হবে, দেখা হবে। দেখেন ম্যাথের সাথে কোন বৃত্তের অধিচাপে, এটা নিয়ে আমরা গত ক্লাসেও বলছি এমসিকিউ এর ক্ষেত্রে, আবার একটু বলে দেবে। অধিচাপ উপচাপ কি, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। দেখেন আমি এটা নিলাম একটা বৃত্ত, এই বৃত্ত এদিকে নিলাম, ঠুস নিছি। এবার এই বৃত্তের যদি খেয়াল করেন ভাইয়া, যে আমি দুইটা বিন্দু নিচ্ছি। কোন বিন্দু? আমি একটা বিন্দু নিচ্ছি ভাইয়া এখানে, এই বড় হ বড় হ, এটা বড় হ, এটা এ, এটা বি, এখানে নিলাম সি। তাহলে দেখবে এ সি পুরো বৃত্তটা যদি আমি সেন্টার এখানে কম্পাসের কাঁটাটা রেখে পুরো পেন্সিলটাকে ঘুরাই নিয়ে আসি, তাহলে একটা বৃত্ত উৎপন্ন হয়। অর্থাৎ পুরো চাপ সম্পূর্ণ হয়েছে। কি চাপ? পুরো চাপ সম্পন্ন হয়েছে। কিন্তু যদি দেখা গেছে আমি জাস্ট এভাবে রেখে ঘুরাইলাম, একটা চাপ খণ্ডন হয়েছে। কি হয়েছে ভাইয়া? একটা চাপ খণ্ডন হয়েছে। পুরাটা ফিল আপ করে ফেলে বৃত্ত হয়ে যাবে। এখন আমি এমন ভাবে আঁকছি চাপটা যে এসিবি চাপটা ছোট, আর এই যে বড় একটা চাপ দেখা যাইতেছে, সেই বড় চাপটা কি ভাইয়া? নাম দিলাম এ ডিবি। একটু কালার করি, দেখতে ভাল লাগবে। কই কই কই, এই যে পাইছি। একটু কালার করে দিই। কোন কালার করব বল? এটাই করি। এই দেখ, তো ইয়েস পার্স, না ও নিতে পারে নাই, থাক। দেখ ভাইয়া তাহলে এখানে কি এসিবি, এসিবি যেটা পাইছিস এটা একটা ছোট চাপ, আর এডিবি দেখ একটা বড় চাপ। স্বাভাবিক চোখ দিয়ে তুই যেটা দেখতে পাইতেছিস আমি সেটাই ধরলাম। এসিবিটা ছোট চাপ, এডিবিটা বড় চাপ। মনে রাখবি ছোট চাপকে আমরা বলে থাকি, ছোট চাপকে আমরা বলবো ভাইয়া উপচাপ।
ছোট চাপকে আমরা বলবো কি চাপ? উপচাপ। আবারও বলতেছি, ছোট চাপকে আমরা কি বলবো? উপচাপ। তুই বুঝবি কেমনে? পরীক্ষার হলে তুই দেখবি উপ উপ উপ, এই দেখ ছোট ঠোঁট ছোট হয়ে আসে, উপ উপ উপ, ঠোঁট কি হয়ে আসে? ছোট হয়ে আসে। তো ঠোঁট যদি ছোট হয়ে আসে সেই চাপটা কি চাপ? উপচাপ। উপচাপ মানে কি? ছোট চাপ। উপচাপ মানে কি? ছোট চাপ। উপচাপ, এটাকে একটু সুন্দর করে লিখে দেই। উপচাপ মানে কি? ছোট চাপ। উপচাপ মানে কি? ছোট চাপ। উপচাপ মানে ছোট চাপ। আর ভাইয়া যে চাপটা কি পাওয়া যায় ভাইয়া? বড় পাওয়া যায়। যে চাপটা কি পাওয়া যায়? বড় পাওয়া যায়, ওই চাপটাকে আমরা বলে থাকি অধিচাপ। কি বলবো? অধিচাপ বলবো। আর অধিচাপ মানে কি ভাইয়া? অধিচাপ মানে হইছে অধিক, খেয়াল কর, অধিক, অধিক বড়। অধি মানে কি? বড়। তার মানে আমরা পাইতেছি এটা বড় চাপ। শুনতে শব্দগুলো কেমন? ছোট চাপ, বড় চাপ। দেখ, ছোট চাপ, বড় চাপ, ছোট চাপ, বড় চাপ। বড় চাপ কোনটা? অধিচাপ। ছোট চাপ কোনটা? উপচাপ। এই জায়গার ভিতরে আমরা একটা ছোট্ট নোট করে ফেলি, যে নোটটা আমাদের কাজে দিবে। সেটা হচ্ছে, খেয়াল কর, এই এই উপচাপের উপচাপের প্রতি অনুবন্ধী চাপ। উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ। কি ভাইয়া? উপচাপের অনুবন্ধী চাপ কি? অধিচাপ। আরেকটা নোট লিখে দেই, উপচাপের অনুবন্ধী চাপ কি পাইলি? অধিচাপ। আর এখানে আরেকটা লিখতেছি ভাইয়া, যে অধিচাপের অধিচাপের অনুবন্ধী চাপ। আমার মতো আবার প্রতিবন্ধী বলিস না। অধিচাপের অনুবন্ধী চাপ উপচাপ। আচ্ছা, তাহলে দেখ, খুবই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ, উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ, অধিচাপের অনুবন্ধী চাপ উপচাপ। খুবই গুরুত্বপূর্ণ। অনুবন্ধী মানে বিপরীত, মনে রাখবি। অনুবন্ধী যেমন কি? উপচাপের অনুবন্ধী চাপ অধিচাপ, অধিচাপের অনুবন্ধী চাপ উপচাপ। শুধু হাত লেগে যায় আল্লাহ। আচ্ছা দেখ, তো কোন বৃত্তের উপচাপের, এবার মনে কর আমি কি নিতেছি ভাইয়া? এটা একটা কি চাপ? উপচাপ। এটা একটা অধিচাপ। আমি উপচাপের উপরে একটা বিন্দু নিলাম, এই যে বিন্দুটা নিছি। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত, অন্তর মানে ভিতরে, কার ভিতরে? অধিচাপের ভিতরে। কার ভিতরে? অধিচাপের ভিতরে। তা আমি অধিচাপের ভিতরে একটা কি নিতেছি ভাইয়া? দেখ, অধিচাপের ভিতরে নিলাম, পারছি, ঠুস ঠুস। এই যে দেখ ভাইয়া, অধিচাপের উপরে আমি একটা কোণ নিছি, সেই কোণটার নাম দিলাম, এই যে এডিট এখানে দিলাম, এ ডি বি। এই যে একটা কোণ পাইলি, এই কোণটা তুই যদি জ্যামিতিক চাঁদা দিয়ে মেপে দেখিস বা কম্পাস দিয়ে, তাহলে দেখবি ভাইয়া এই কোণটা হবে কি কোণ? সূক্ষ্ম কোণ। একটা কথা বলে দেই, এখান থেকে এই প্রশ্নটা এত এত বেশি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় এমসিকিউ এখান থেকে আসবেই। প্রতি বছর দেখা গেছে এই অধিচাপ উপচাপ দিয়ে প্রশ্ন দিয়েই থাকে। তাহলে দেখ ভাইয়া আমি কি বলতেছি, এই জায়গার ভিতরে আমি তোকে বলতেছি যে কোন বৃত্তের, এই যে দেখ তুই অধিচাপে একটা বিন্দু নিছিস, অর্থাৎ অধিচাপের ভিতরে একটা বিন্দু নিছিস, অন্তর্লিখিত অধিবৃত্তের অন্তর্লিখিত বা অধিচাপে অন্তর্লিখিত কোনটা কি কোণ? সূক্ষ্ম কোণ। অধিচাপে অন্তর্লিখিত কোনটা কি কোণ? সূক্ষ্ম কোণ। আর যদি ভাই আমি কি নেই, এবার আমি একটা বিন্দু নিলাম কার উপরে? এবার আমি একটা বিন্দু নিলাম এখানে সি বিন্দুতে নিলাম, নিয়ে আমি কি করলাম? আমি এবার একটা ফার্স্ট বিন্দু থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। দেখছিস এখানে যে কোণটা উৎপন্ন করছিস, চোখ দিয়ে যদি একটু ভালোভাবে তাকাস তাহলে দেখবি এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হয় ভাইয়া? বড় হয়। তুই না বিশ্বাস করলে চাঁদা দিয়ে মাইপা দেখবি। বিশ্বাস রাখতে হবে, টিচারদের উপর বিশ্বাস রাখা ভালো। তাহলে দেখ ভাইয়া, এখানে যে তুই কোণটা পাইছিস, এখানে যে কোণটা পাইছিস, বাধা দেয়
খারাপ, নষ্ট, শয়তান। এই যে এখানে যে তুই কোণটা পাইছিস সেই কোণটা হচ্ছে ভাইয়া তোর স্থূল কোণ। তাহলে দেখ, এটা হইছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি স্থূল কোণ। এখন আমি তোকে এখানে খুব সুন্দর একটা নোট লিখাবো। সেই নোটটা হচ্ছে ভাইয়া যে নোটটা আজীবন তুই মনে রাখবি, কারণ তোর বাচ্চা কাচ্চাকেও পড়াইতে হবে, না হলে বলবে আব্বু বা আম্মু পারে না ম্যাথ। দেখ কি লিখবি, ছোট চাপে ছোট চাপে বড় কোণ। ছোট চাপে কি বড় কোণ, বড় চাপে ছোট কোণ। ছোট চাপে বড় কোণ, বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ, বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ, বড় চাপে ছোট কোণ। বুঝছি? অর্থাৎ কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপ মানে বড় চাপ, বড় চাপ, বড় চাপে ছোট কোণ, বড় চাপে ছোট কোণ। খুবই সহজ। এবার আমি একটু পেঁচাই, কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপে, কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপে, তো অধিচাপের এটা, তার অনুবন্ধী চাপ এটা, তাহলে অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কি কোণ, অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। আশা করি এইটুকু বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া? এতটুকু সবাইকে বুঝতে পারছি? মোবাইলটা ডিস্টার্ব, ডিস্টার্ব, ক্যান্সেল। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি ভাইয়া? সবাই একটু কমেন্টে জানাই দেন। বল ভাইয়া, বুঝতে পারছিস কিনা? ভয় লাগে রে ভাই, একা একা ক্লাস নেই, মনে হয় কে জানে এসে খাইয়া দেয়। ভয় লাগে, ভয় লাগে। কই কই, লাইফ থেকে হারাই গেছি। ভাই ক্লাসের স্লাইডটা লিংক দিয়েন, পরে প্র্যাকটিসের সময় টাইমে সুবিধা হয়। এখন কর, দিয়ে দিব, সমস্যা নাই, তবে যখন বুঝাচ্ছি তখন ভালোভাবে বুঝ। এই রিমঝিম, রিমঝিম বিশ্বাস, তুই প্রশ্ন করছিলি, দেখ ভাইয়া তোর এই অধিচাপ নিয়ে উপচাপ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, আর পারবি কিনা ভাইয়া বল। আমার যতটুকু সাধ্য মতে ভাই আমি তোর বুঝাই, সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে পরীক্ষা আসে। বল ভাইয়া বুঝছিস কিনা। রিমঝিম বিশ্বাস, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পরেরটাতে যাই, দেখ ভাইয়া পরেরটাতে কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমি তোকে ভাইয়া এটাকেও বললাম কি দে, এটাকেও তুই অনেকগুলো কি দে, ডুস 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 স্টার চিহ্ন দে। এটাও তোর অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষায় এটা থেকেও কি আসে তোর এমসিকিউ আসে, যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, তাই না? অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। দেখি এবার কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কথাটার মানে কি, অর্থাৎ বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা সেটা একটু মাইন্ডেড, সেটা হিসেবে কোনটা, এই যে বিপরীত শব্দটা। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কয় সমকোণ, সেটা অবশ্যই দেখা যেতেছে দুই সমকোণ। ওকে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কয় সমকোণ ভাইয়া, দুই সমকোণ। অর্থাৎ যদি আমি এখানে একটা বৃত্ত আঁকি,
সব আজকে বৃত্তের খেলা নিয়ে, বৃত্তের রফা দফা শেষ। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। ভাইয়া আমি যদি এখন এই বৃত্তের ভিতরে যে কোনো একটা চতুর্ভুজ আঁকি, সেটাকে আমরা বলবো বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। তবে ইচ্ছা মতো নিলে হবে না। যেমন বলি ভাই এই যে চতুর্ভুজ, চতুর্ভুজ ঘোড়ার ডিম, এই যে ঠুস 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 ঠুস, এটা কি অন্তর্লিখিত চতুর্ভুজ হবে? নো ভাইয়া, কারণ এই কৌণিক শীর্ষবিন্দুগুলো পরিধির গায়ে টাচ করতে হবে, তাহলে আমরা তাকে বলবো কি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এটা হইল না, টুস টুস টুস। আচ্ছা দেখ, তাহলে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি কয় সমকোণ? দুই সমকোণ। তা আমি একটা কি নিতেছি ভাইয়া? আমি একটা নিতেছি চতুর্ভুজ নিতেছি। নিলাম একটা চতুর্ভুজ, কই এটা দিয়ে দিই, দেখি পারি কিনা। দেখ একটা চতুর্ভুজ আমি আমার মন মতো নিতেছি, এটা 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 নিলাম। হইছে হইছে, ইয়েস পারছি। দেখ ভাইয়া, এটা একটা কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি। আমি এটার নাম দিলাম ভাইয়া কত? এটার নাম দিলাম আমি এ বি সি ডি। দেখতে পাচ্ছিস তো? তাহলে এবিসিডি চতুর্ভুজের এ কোণ অর্থাৎ বিএডি, এই কোণটার বিপরীত কোণ ভাইয়া বিসিডি, তাই না? আবার তুই যদি তাকাস ভাইয়া যে এডিবি এডিসি, এই কোণটার বিপরীত কোণ ভাইয়া এবিসি বলা যায়। তাহলে আমি যদি এখানে লিখি, তুই দেখতে পাবি একটা হইছে ব্যাড ব্যাড প্লাস বিসিডি, মানে ব্যাড হচ্ছে বিসিডি এর বিপরীত, বিসিডি হচ্ছে ব্যাড এর বিপরীত। আবার দেখ ভাইয়া এবিসি প্লাস এডি সি, তাই না? একটার বিপরীত, তাদের সমষ্টি ভাইয়া কত? 180 ডিগ্রি। তাদের সমষ্টি কত? 180 ডিগ্রি। আর দুই সমকোণ, আর ভাইয়া কত? এক সরল কোণ। এখন এই কোণের মান যদি ভাইয়া কত ডিগ্রি দিয়ে দেয়, মনে কর 60 ডিগ্রি দিয়ে দিল, তাহলে অবভিয়াসলি এই কোণের মান কত আসবে? অবশ্যই এই কোণের মান আসবে 120 ডিগ্রি, কারণ দুই কোণ মিলায় কত হইতে হবে? 180 হইতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই দুইটা কোণ পরস্পর সম্পূরক। এই দুইটা কোণ পরস্পর কি কোণ? সম্পূরক। আমরা জানি সম্পূরক কোণ কাকে বলে? যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে তারা একে অপরের কি? সম্পূরক, একে অপরের সম্পূরক। আরেকটা আছে পূরক। পূরক মানে দুইটা কোণের যোগফল কত যদি হয়। পূরক মানে হইছে যদি একটা কোণ 60 ডিগ্রি হয়, তাহলে তার পূরক কোণ 30 ডিগ্রি। কারণ পূরক মানে দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 90 হইতে হবে। দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 90। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের পূরক কোণ 30 ডিগ্রি। আর সম্পূরক, পূরক মানে ছোট, সম্পূরক মানে বড়। পূরক মানে ছোট, সম্পূরক মানে বড়। বড় বলতে কত? 180 ডিগ্রি। অর্থাৎ আমি যদি বলি বলতো ভাইয়া 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 60 ডিগ্রি কোণের সম্পূরক হইছে 120 ডিগ্রি। আবার যদি বলি ভাইয়া বলতো 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। অর্থাৎ তারা পরস্পর সম্পূরক। সম্পূরক মানে বড় ভাই, বড় ভাই মানে 180, পূরক মানে ছোট ভাই, ছোট ভাই মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আশা করি এইটুকু বুঝতে পারছেন। আমার লাইভ আটকে গেছে কেন জানি না, দেখি বুঝছেন কিনা বলেন ভাই। ভাই ক্লাসের স্লাইডটা বুঝছিস ভাই? বুঝছিস বুঝছিস বুঝছিস? কমেন্টে বলে দে বুঝছিস কিনা, আরে বললে মজা পাই। বুঝছিস কিনা বলে দে। আর সম্পূরক, পূরক মানে ছোট, সম্পূরক মানে বড়। পূরক মানে হচ্ছে কত? সম্পূরক কোণ কত? আশা করি বুঝতে পারছি। দেখ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, ওই চুপ 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 চুপ। সম্পূরক মানে বড় ভাই, বড় ভাই মানে 180, পূরক মানে। আচ্ছা দেখ কি বলছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া।
যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা ভাইয়া, একটি বাহুকে যদি কি করি ভাইয়া, একটি বাহুকে যদি বর্ধিত করি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। আরেকটা শব্দ পাইলাম ভাইয়া, কি কোণ? যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান, তা বিপরীত অন্তস্থ কোণের সমান। খুবই গুরুত্বপূর্ণ। দেখবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহুকে যদি বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। আগের টপিকটার সাথে মিল আছে। আমি নিলাম ভাইয়া একটা বৃত্ত, কি নিলাম? একটা বৃত্ত নিলাম, নিয়ে ফেললাম একটা বৃত্ত। বৃত্ত অন্তর্লিখিত কি ভাই? একটা চতুর্ভুজের। তো আমি একটা বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজ এঁকে ফেলি। কেমনে জানি আঁকছিলাম? এমনি আঁকছিলাম। কি দিয়ে আঁকবো? এইটা দিয়ে আঁকবো। একটা চতুর্ভুজ আঁকি। মন চাইলো ভাই চতুর্ভুজটা কেমনে আঁকতে? নিলাম ঠুস ঠুস ঠুস, নে। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। দেখ ভাইয়া, আমি এ বি সি ডি ই দিলাম। দেখ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের নাম হয়েছে এবিসিডি। তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটা বাহু বর্ধিত করলে, এডি বাহুকে বর্ধিত করে আমি ই পর্যন্ত নিয়ে গেছি। তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বলতে হবে এখানে বহিস্থ কোণ কোনটা উৎপন্ন হয়েছে? এখানে ভাই বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এইটা। তাহলে বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বহিস্থ কোণের নাম হচ্ছে সিডিই। তাই না ভাইয়া? সিডিই। যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা, তা মানে এটা, এটা, এই কোণটা বিপরীত। এটা, এই কোণটাকে বলা হয়, এই কোণটাকে বলা হয় ওর পাশাপাশি অন্তস্থ। এটাকে বিপরীত অন্তস্থ বলে না। যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। ওর পাশে নীল কালার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিপরীত অন্তস্থ না, পাশাপাশি অন্তস্থ। তো পাশাপাশি যে অন্তস্থ কোণটা, সেই অন্তস্থ কোণটার বিপরীতে যেটা থাকতেছে, বিপরীতে যে কোণটা থাকতেছে, অর্থাৎ এই যে কোণটা, যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা ওর পাশাপাশি অন্তস্থ বলে নাই, ওই পাশাপাশির বিপরীতে যেটা থাকে, পাশাপাশির বিপরীতে যেটা থাকে এইটার বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণের সমান। অর্থাৎ এই কোণের মান যদি এক্স হয়, তাহলে এই কোণের মান কত আসবে? এক্স হবে। তাই না? যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। অর্থাৎ এই কোণের মানটা এই কোণের কি আসবে? সমান আসবে। তাই বলে এই জায়গায় অনেকের একটা মিস কমিউনিকেশন থাকতে পারে, যে ভাইয়া কি টুস 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 টুস। অনেকে এই জায়গায় এই আইডিয়াটা নিয়ে আসতেই পারে যে ভাইয়া এই যে কোণটা, এখানে যে কোণটা দেখা যাইতেছে এই কোণটাও কি তাহলে ওর পাশাপাশিটা বাদ দিয়ে এই কোণের সমান? না ভাইয়া, মাইন্ড ইট, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হইতে হবে। কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হইতে হবে। কন্ডিশন, সীমাবদ্ধতা। এটা যদি একমাত্র বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজই হয়, তাহলে এই কোণের মানটা কি হবে? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। সমান। আশা করি বুঝতে পারছি। এই অংশগুলো বুঝতে পারছি তো ভাইয়া? বুঝতে পারছি সবাই? পরেরটাতে যাই। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। এটা গত ক্লাসে বলছি। বৃত্ত অন্তর্লিখিত একটা সামান্তরিক, অর্থাৎ আমি যদি একটা বৃত্ত আঁকি ভাইয়া, দেখেন আমি বৃত্তের ভিতরে যতই একটা কি আঁকতে চাই না কেন, সামান্তরিক আঁকতে চাই না কেন, দেখি হয় কিনা। বৃত্তের ভিতরে একটা সামান্তরিক, ঠুস দেখবে বৃত্তে অন্তর্লিখিত যদি একটা সামান্তরিক আঁকতে চাই, সেটা ঘুরে ফিরে কি হয়ে যাবে? তুই একটা সামান্তরিক আঁকবে, সেটা দেখবি একটা কি হয়ে গেছে? একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা কি? আয়তক্ষেত্র। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? আয়তক্ষেত্র। বৃত্তে সামান্তরিক অঙ্কন করা যায় না, আর আমরা জানি সামান্তরিক লাইক দ্যাট একটা কি? আয়তক্ষেত্র। আশা করি এইটুকু ভাইয়া বুঝতে পারছি। এরপরেরটাতে চলে যাই।
কি বলছে? কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, কোন চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। অর্থাৎ বিপরীত কোণ সম্পূরক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যে শব্দ ভাইয়া, কি বলছে? সম্পূরক। কোন চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ কি হলে? সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি কি হয়? সমবৃত্ত হয়, তাই না? কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি কি হয়? সমবৃত্ত হয়। এই কথাটার মানে বোঝায় যে ভাইয়া, আমি যদি এখানে একটা বৃত্ত নেই, নিলাম বৃত্ত, দুইটি বিপরীত কোণ সম্পূরক, দুইটি বিপরীত কোণ সম্পূরক বলতে বুঝাইতেছি বৃত্তে কোন চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক। অর্থাৎ যদি এটাই নেই, সাপোজ, তাহলে কোন চতুর্ভুজ, যে কোনো একটা চতুর্ভুজ নিছি, আমি যে কোনো একটা কি নিছি? চতুর্ভুজ নিছি, এবং চতুর্ভুজটার নাম আমি দিছি কি, মনে কর এ বি সি ডি। আগে চতুর্ভুজ ছিল ভাই, আগে কিন্তু বৃত্ত ছিল না, আগে ধর একটা চতুর্ভুজ ছিল। হ্যাঁ, কেমন? ধর একটা চতুর্ভুজ আমি এখানে আঁকলাম, যে কোনো একটা চতুর্ভুজ দিলাম। আর এখন আমি যদি এমন এই চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি, অর্থাৎ যদি এই কোণ আর এই কোণ মিলাই আমি কত দিছি? 180 ডিগ্রি, কারণ সম্পূরক বলছে কোন চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক হলে, অথবা এই কোণ আর এই কোণ মিলায় কত দিছি ভাইয়া? 180। ওকে, যদি দিয়ে থাকি তাহলে ওদের দ্বারা আমি যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করা যাবে, যে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু, অর্থাৎ আমি যদি এটা এ বি সি ডি ধরি, তাহলে এই চারটা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা যাবে। ব্যাপারটা হইছে ঠিক এমন ভাইয়া, যে আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, দেখি যায় কিনা, এই যে এটাকে বলছে যে বৃত্তটা কিভাবে যাবে? বৃত্তটা যাবে ভাইয়া যে শীর্ষ সমবৃত্ত, মানে যদি এটা মিলে 180 হয়, এটা মিলে 180 হয়, বিপরীত যে কোনো দুইটা কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে বৃত্তটা চতুর্ভুজের ওই শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে, চারটি সমবৃত্ত হয়। আশা করি এটাও বুঝতে পারছেন, তাই না ভাইয়া? বুঝতে পারছি তো? পারছি, ধরে নিলাম পারছি। দেখ, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের যে কোনো বিন্দু নিলাম, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। দেখবে আমি এখানে একটা কি আঁকতেছি? এখানে একটা স্পর্শক আঁকতেছি। দেখবে আমি একটা কি আঁকতেছি? স্পর্শক আঁকতেছি। এখানে আমি একটা স্পর্শ আঁকলাম, নিলাম। অর্থাৎ আমি এই স্পর্শকটার নাম দিলাম এ বি, কেন্দ্রটার নাম দিলাম ও। বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আমি বিন্দুটার নাম দিয়ে দিতেছি, মনে কর এই বিন্দুতে টাচ করছে, এই বিন্দুটার আমি নাম দিয়ে দিলাম পি বিন্দু। তাহলে এবি স্পর্শক, পি স্পর্শ বিন্দু, তাহলে এটা যদি স্পর্শ বিন্দু হয়, এটা যদি স্পর্শক হয়, আমি যদি ভাইয়া কি করি? এটাকে সংযুক্ত করি, অর্থাৎ এটাকে যদি যোগ করি, তাহলে এটার নাম কি হবে ভাইয়া? অবভিয়াসলি এটার নাম হবে ব্যাসার্ধ। এটার নাম হবে কি? ব্যাসার্ধ। তো আমি এখানে একটা লিখলাম, দেখ এটার নাম ব্যাসার্ধ। তো এটা তো সহজে ছিল, তাই না? তবে এই ব্যাসার্ধটার আলাদা একটা স্পেসিফিক নাম আছে ভাইয়া, সেই নামটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটা। আর এবি কি? স্পর্শক। এবি কি? স্পর্শক। পি কি? স্পর্শ বিন্দু। পি কি? স্পর্শ বিন্দু। দেখবে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর, স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব হয়। এটা স্পর্শক আর এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শকটা ব্যাসার্ধের উপর লম্ব হয়, ব্যাসার্ধটা স্পর্শকের উপর কি হয়? লম্ব হয়। ভাইয়া এইটুকু কি বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন নাকি খাইতে চলে গেছেন? আমারও খিদা লাগছে ভাই।
খাইতে যাইস না, খাইতে যাইস না। দেখ এইটুকু বুঝতে পারছিস কিনা ভাইয়া? বেশি চিল্লায়, চুপ চুপ চুপ। আচ্ছা, এরপরটা দেখ কি বলছে। বৃত্তের কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। এগুলো আগেও বলছি, আবারও বলে দিতেছি। যদি আমি একটা কি নেই ভাইয়া, বৃত্ত নেই, ওই একটা বিন্দুতে কয়টা মাত্র স্পর্শক আঁকা যাবে? ওই একটা বিন্দুতে। যদি বৃত্তের কোন বিন্দুতে, বৃত্তের উপরে যদি আমি একটা কি নেই, বিন্দু নেই, বৃত্তের উপরে আমি মনে কর কোথায় বিন্দু নিচ্ছি, মনে কর আমি এই যে এই পয়েন্টটা নিলাম, বৃত্তের উপর একটা বিন্দু নিচ্ছি। তো বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক যদি আঁকতে চাই ভাইয়া, তাহলে স্পর্শক কয়টা আঁকা যাবে? বৃত্তের কোন বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, এই দেখেন কয়টা স্পর্শক আঁকা যাবে? একটাই স্পর্শক আঁকা যাবে। বৃত্তের কোন বিন্দুতে কয়টা মাত্র স্পর্শক আঁকা যাবে? একটা মাত্র স্পর্শক আঁকা যায়। একটা বিন্দুতে, পরিধির গায়ে যদি একটা বিন্দু থাকে, তাহলে স্পর্শক আঁকা যাবে কয়টি? একটি। বৃত্তের কোন বিন্দুতে একটি মাত্র কি করা যায়? স্পর্শক আঁকা যায়। তার মানে আমি এখানে পাইলাম স্পর্শক কয়টি? একটি স্পর্শক, তাই না? স্পর্শক আঁকা যাবে একটি। এরপরে কি বলছে? স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ এটা তোকে একটু আগে শিখে আসছি। দেখ, স্পর্শ বিন্দুতে, স্পর্শ বিন্দুতে অর্থাৎ এটা কি স্পর্শক, এটা কি স্পর্শ বিন্দু। যদি স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে আমি একটা লম্ব টানি, সেই লম্বটা অবভিয়াসলি কেন্দ্র দিয়ে যাবে, সেই লম্বটা অবভিয়াসলি কি দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। এটাও বুঝে ফেললাম। এরপরে এটা বুঝে ফেললাম। 20, বৃত্তের কোন বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব। বৃত্তের কোন বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব, উক্ত বিন্দুতে বৃত্তটির কি হয়? অর্থাৎ ওই আগের প্রশ্নটাই দেখ কিভাবে একটু পেঁচাইছে, যে বৃত্তের কোন বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব। বৃত্তের কোন বিন্দু দিয়ে, বৃত্তের কোন বিন্দু দিয়ে কি বলছে? বৃত্তের কোন বিন্দু দিয়ে। তা আমি বৃত্তের উপরে একটা বিন্দু নিচ্ছি, এখানে মনে কর, এটাই বলছে বৃত্তের কোন বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের। তাহলে ওই বিন্দুগামী ব্যাসার্ধ কোনটা? ওই বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওই বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা আঁকা যায়। তাহলে বলছে বৃত্তের কোন বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব। তো ব্যাসার্ধের উপর যদি আমরা কি করি, এখন একটা লম্ব টানি, ব্যাসার্ধের উপর যদি একটা কি টানি, লম্ব টানি, তাহলে সেই লম্বটা উক্ত বিন্দুতে বৃত্তটির কি হয়? স্পর্শক হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই এটা যদি এবি ধরি, এই এবিটা একটা কি স্পর্শক, যা এটা যদি আমি ওবি একটা ব্যাসার্ধ কল্পনা করি, তার উপর কি 90 ডিগ্রি আছে। এটাই এখানে বুঝাইছে। আশা করি বুঝতে পারছি। পরে কি, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব কি হয়? সমান হয়। ভাইয়া এটাও আবার কি বলতে পারি আমি, খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরীক্ষা আসে। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে যদি কয়টা স্পর্শক টানি ভাইয়া? দুইটা স্পর্শক টানি। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যদি ভাইয়া বৃত্তে কয়টা? দুইটা স্পর্শক টানি, তাহলে আমি বৃত্ত নিলাম একটা, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, তার মানে আমি বৃত্তের বাহিরে একটা কি নিতেছি? একটা বিন্দু নিলাম। সেই বিন্দুটা কোথায় দিলাম? এখানে। বৃত্তের বহিস্থ কোন 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 বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, তাহলে দেখি দুইটা স্পর্শক টানা যায় কিনা। যাবে তো, এর আগে পড়াইছি। যদি আমি বৃত্তের স্পর্শক কয়টা কি, দেখ দুইটা, এটা একটা স্পর্শক, আরেকটা নিলাম, দেখ ভাইয়া এটা একটা স্পর্শক। মনে রাখবি, বৃত্তের বহিস্থ কোন বিন্দুতে যদি আমি কয়টা স্পর্শক টানি? দুইটা স্পর্শক টানি, তাহলে দেখা গেছে এটা যদি এ ধরি, এটা যদি পি ধরি, এটা যদি কি ধরি ভাইয়া বল? এটা যদি এ পি, এটা বি ধরলাম, তাহলে এ পি একটা স্পর্শক, বিপি একটা স্পর্শক, এই দুইটা স্পর্শক পরস্পর কি হবে? সমান হবে। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তাহলে ভাইয়া পি বহিস্থ বিন্দু, এটা একটা স্পর্শ বিন্দু, এটা একটা স্পর্শ বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দুইটার দূরত্ব কি? পরস্পর সমান। এপি ইজ ইকুয়াল টু
বিপি, এপি ইজ ইকুয়াল টু কত, বিপি, দুইটা পরস্পর সমান। এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখেন, আপনাদের পরীক্ষায় যেটা আসবে, বুঝতেছেন কিনা ভাইয়া আমাকে একটু বললেন ভাইয়া। ভাত ভাত করছোস আর ক্লাস করছোস, না ভাত খাইছোস আর ক্লাস করছোস? খাইলে আইসা পড়েন আমার বাসায়। ভালোবাসা রে, ভালোবাসা থাকলে আমার জন্য নিয়ে। এখন রাত কয়টা বাজে? 11টা বাজে। একা একা ক্লাস নিতেছি। ফিজিক্স কেমিস্ট্রিরও এমসিকিউ ক্লাস দিন ভাই, ইনশাল্লাহ দিব 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 দিব। একজন বলছে ও আর ওবি সমান হবে, ও দেখি নাই যদিও, থ্যাংক ইউ। এটা ও ও বলছে ও আর ওবি সমান হবে, ও আর ওবি সমান হবে, দিলাম ও ওবি, এই যে এটা, এটা ও, আর এটা ও এ, এটা ওবি, দুইটা পরস্পর ও বলছে কি হবে, সমান হবে। হ্যাঁ ভাইয়া সমান হবে। ও এ আর ওবি সমান, কারণ উভয়ই কি বৃত্তের কি ব্যাসার্ধ, উভয়ই কি বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে আরেকটা ইনফরমেশন জেনে রাখ ভাইয়া, যে আমি যদি ভাইয়া ওদের কেন্দ্র থেকে এই পি এর মাঝ বরাবর আঘাত করি, তাহলে ভাইয়া ওপি যেই রেখাটা পাওয়া যাবে। দেখ ভাইয়া এখানে তুই কি জানিস এটা একটা স্পর্শক, এপি একটা স্পর্শক, এপি কি ভাইয়া একটা স্পর্শক, আর ওয়ে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা একটু আগে কি পড়ে আসছি, স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, 90 ডিগ্রি হয়। এটাও কত ডিগ্রি ভাইয়া, 90 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি ভাইয়া, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। ভাইয়া এই সমকোণী ত্রিভুজের এই সমকোণ থেকে যদি একটা লম্ব টানি, তাহলে যেটা পাওয়া যায় সেটা অতিভুজ। তার মানে আমি এখানে বলতে পারি ভাইয়া এটা আমাদের কি, অতিভুজ, তাই না? এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীতে যেটা থাকে সেটার নাম কি ভাইয়া, অতিভুজ। তো এখানেও আপনাকে বিভিন্ন মান দিয়ে দিতে পারে। যেমন আমি বললাম ভাইয়া, যদি আপনার ব্যাসার্ধের মানটা কত হয়, 3 হয়, স্পর্শকের মানটা কত হয় ভাইয়া, 4 হয়, তাহলে আমি বললাম ভাইয়া অতিভুজের মানটা কত বা ওপি এর মানটা কত, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি পাবেন কত, 5। পিথাগোরাসের সূত্র মাইরা দিবেন, তাহলে দেখবেন আপনার আয়েশা পড়ছে। হুম, চুপ চুপ চুপ। বুঝছেন ভাইয়া? আশা করি তো বুঝতেছেন। যতটা সহজ ভাবে পারতাছি ভাই ততটা সহজ ভাবে বুঝাই দিচ্ছি। এরপরে ভাইয়া যাই, দেখ বেশি নাই, আর মাত্র 8টা এমসিকিউ আছে, আর মাত্র 8টা। দেখ দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু অপর বৃত্তের বাহিরে থাকবে। কি বলছে, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, আকি দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে করছে, বহিঃস্পর্শ করছে। দিলাম একটা সাদা বৃত্ত, নে সাদা বৃত্ত, আর একটা বৃত্ত দিয়ে দেই, এটার কেন্দ্র দিলাম, না কেন্দ্র দেওয়ার দরকার নেই। তাহলে দেখ আরেকটা বৃত্ত নেই, কি বৃত্ত নিলাম এবার, এবার নিলাম লাল বৃত্ত। দুইটা বৃত্ত যদি পরস্পরকে কিভাবে স্পর্শ করে, বহিস্থ ভাবে স্পর্শ করে, লাগাই দিলাম, নে নাকামুকা নাকামুকা। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, করছে তো বহিঃস্পর্শ, হ্যাঁ ভাইয়া করছে। স্পর্শ বিন্দু ছাড়া, তো স্পর্শ বিন্দুটা কোনটা, এই যে ভাইয়া স্পর্শ বিন্দু, যে জায়গায় দুজনে কি মারামারি করতেছে। দেখ এই দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু ছাড়া, কি ছাড়া, স্পর্শ বিন্দু ছাড়া, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। দেখ কি বলছে, স্পর্শ বিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু, এটা স্পর্শ বিন্দু। এটা যদি স্পর্শ বিন্দু আমি ধরলাম, এই স্পর্শ বিন্দুটার নাম এ, এই স্পর্শ বিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের, মনে কর সাদা বৃত্ত, সাদা বৃত্তের অন্য সকল যে বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে বিন্দু, এখানে বিন্দু, একটা বৃত্ত গঠিত হইতে গিয়ে অসংখ্য কোটি কোটি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কি হয়েছে, বিন্দু লাগছে। এই প্রত্যেকটা বিন্দুই কিন্তু ভাই এই স্পর্শ বিন্দুটা ছাড়া প্রতিটা বিন্দু এই বৃত্তের কি থাকবে ভাইয়া, বাহিরে থাকবে। এবং বলছে প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু অপর বৃত্তের কি থাকবে, বাহিরে থাকবে। এটা যদি ফান্ডামেন্টাল ধরি, তাহলে এই স্পর্শ বিন্দুটা শুধুমাত্র কি করছে বলতো, স্পর্শ বিন্দু ছাড়াটা প্রত্যেক বৃত্ত এই বৃত্তের বাহিরে অবস্থিত। আবার এই বৃত্তের প্রত্যেকটা বিন্দু, এই বৃত্তের প্রত্যেকটা বিন্দু এই স্পর্শ বিন্দু ছাড়া এই বৃত্তের বাহিরে অবস্থিত। আশা করি এটা বুঝতে পারছি। এরপরে দেখ দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দেই এবার অন্তঃস্পর্শ ভাইয়া, দুইটা বৃত্ত এবার যদি ভাইয়া কি করে, অন্তঃস্পর্শ করে, একটার পেটের ভিতরে আরেকটাকে ঢুকাই দেই। দেখ ভাইয়া দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দেই আরেকটা বৃত্ত, লালটুস আয় 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 আয়, এই দেখ কি করছে, এই অন্তঃস্পর্শ করছে। যদি ভাইয়া দুইটা বৃত্ত পরস্পরকে কি করে, অন্তঃস্পর্শ করে, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, কি করছে, অন্তঃস্পর্শ করছে।
যদি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে স্পর্শ বিন্দু ছাড়া, কি ছাড়া? স্পর্শ বিন্দু ছাড়া। ছোট বৃত্তের অন্য সকল বিন্দু, এই দেখ ছোট বৃত্তের অন্য সকল বিন্দু, স্পর্শ বিন্দু তো এটা, এই বিন্দুটাই শুধুমাত্র স্পর্শ করতেছে, আর এটা ছাড়া যত বিন্দু আছে, এটা ছাড়া যত বিন্দু আছে এটার উপরে, এটা 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 লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কোটি 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 যত বিন্দু আছে, এই সব বিন্দুই কি দেখ স্পর্শ বিন্দু ছাড়া ছোট বৃত্তের অন্য সকল বিন্দু বড় বৃত্তটির অভ্যন্তরে থাকে, বড় বৃত্তটির অভ্যন্তরে থাকবে। আশা করি এটাও বুঝতে পারছি। এরপরে দেখ, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় আর স্পর্শ বিন্দু সমরেখ। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এবার করছে দুইটা বৃত্ত পরস্পরকে কি স্পর্শ? বহিঃস্পর্শ। এই যে একটা বৃত্ত, আর একটা বৃত্ত নিলাম, এবার আর একটা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে ভাইয়া? বহিঃস্পর্শ করছে, দিলাম লাগায়া। এবার দেখ, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, কি করছে ভাইয়া? বহিঃস্পর্শ করছে। বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়, খুব গুরুত্বপূর্ণ শব্দ ভাইয়া, কি? কেন্দ্রদ্বয়, দুইটা কেন্দ্র, তার মানে এই বৃত্তের কেন্দ্র আমি ধরলাম এটা, আর এই বৃত্তের কেন্দ্র ধরলাম এটা। বলছে কেন্দ্রদ্বয় আর স্পর্শ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দুটা কোনটা? এটা। এটা ধরলাম যে এ বৃত্তের কেন্দ্র, এটা ধরলাম বি বৃত্তের কেন্দ্র, আর সি হচ্ছে ভাইয়া স্পর্শ বিন্দু। তাহলে বলছে এদের কেন্দ্রদ্বয় আর স্পর্শ বিন্দু সমরেখ। কথাটার মানে হয়েছে ভাইয়া, যদি আমি এখানে একটা কি করি ভাইয়া? একটা রেখা যোগ করে দেই। দেখ ভাইয়া, এই রেখাটা যদি যোগ করি, তাহলে দেখা গেছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় আর স্পর্শ বিন্দু সমরেখ। সমরেখ মানে হচ্ছে একই রেখায় অবস্থিত। সমরেখ কথার মানে হচ্ছে একই রেখায় অবস্থিত, অথবা সরল কোণ, অথবা 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, আশা করি এটাও বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাই দেন। বুঝতেছি তো? বুঝতেছি সবাই? বুঝতেছি। এবার দেখেন, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টির সমান। দুইটা বৃত্ত পরস্পরকে কি করলে ভাইয়া? দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে কি করে? স্পর্শ করে। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে কি করে ভাইয়া? দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে কি করে? স্পর্শ করে। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, আমি প্রথম কেন্দ্রের নাম দিলাম C1, পরের কেন্দ্রের নাম দিলাম C2। প্রথমে যেই কেন্দ্রটা পাইছেন সেই কেন্দ্রটার ব্যাসার্ধ আমি ধরলাম কত ভাইয়া? R1। পরে যে ব্যাসার্ধটা পাচ্ছি সেই ব্যাসার্ধটার আমি নাম দিলাম কত ভাইয়া? R2। তাহলে বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কোন দূরত্ব ভাইয়া? অবভিয়াসলি এই দূরত্ব থেকে এই দূরত্ব, গত ক্লাসে বলছি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার কার সমান? যোগফলের সমান। ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। এটা একটু জেনে রাখবেন, এটাও কিন্তু এমসিকিউ তে বিভিন্ন ব্যাসার্ধ আমরা ম্যাথ করানোর সময় দেখাইছি। যদি ব্যাসার্ধ হয় কত? 4, যদি ব্যাসার্ধ হয় কত? 5, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? অবশ্যই নয়। যদি ব্যাসের পরিবর্তে কত বলে, ব্যাসার্ধের পরিবর্তে কত বলে দেয়? ব্যাস বলে দেয়, তাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করে তারপরে দুইটাকে কি করব? যোগ করব। আশা করি বুঝতে পারছি ভাইয়া। এতটুকু ভাইয়া বুঝছি কিনা ভাইয়া? বুঝলে বইলা দেন হ্যাঁ বুঝছি, পরের ক্ষেত্রে চলে যাই। আর 4 থেকে 5টা এমসিকিউ আছে, চিন্তা করার কোনো কারণ নেই। আমারও খিদা লাগছে, আপনাদেরও খিদা লাগছে, কইরা যান। দেখেন, একবার খাইবেন বারবার খাইতে যাবেন, আর নয় পস্তাবেন। দেখেন এগুলো আসবেই, যেগুলো করাচ্ছি দেখেন এগুলো নোট করে ফেলেন, আর পাবেন না। শেষ, জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে, এসএসসি শেষ। দেখেন, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, এবার করছে ভাইয়া দুইটা বৃত্ত পরস্পরকে কি স্পর্শ? অন্তঃস্পর্শ। তাহলে এই বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, তাহলে এই বৃত্তের আমি ব্যাসার্ধের নাম দিলাম কত ভাইয়া? এই বৃত্তের ব্যাসার্ধের নাম দিলাম আমি R1। কি 1? R1। এই বৃত্তের ব্যাসার্ধের নাম R1, আর কেন্দ্রের নাম C1। যদি আমি ভাইয়া কি নেই? আরেকটা বৃত্ত নেই, এমন ভাবে বৃত্তটা নিচ্ছি যে বৃত্তটা কি করতেছে ভাইয়া? অন্তস্থভাবে স্পর্শ করে। এই যে অন্তস্থভাবে স্পর্শ করছে, আমি এই বৃত্তের কি দিলাম? ব্যাসার্ধের মানটা নিতেছি ভাইয়া। ব্যাসার্ধের মানটা কত? ব্যাসার্ধের মানটা আমি ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধের মানটা কত? এই বৃত্তের ব্যাসার্ধের মানটা হচ্ছে
R2 ভাইয়া, কি টু? R2। আর ভাইয়া কি নিলাম? কেন্দ্র নিলাম কত? C2। তাহলে বলেন এবার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে এখান থেকে এইটুকুর দূরত্ব বুঝাইতেছে ভাইয়া। তাহলে আমি দেখতে পেলাম C1 C2। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ভাইয়া বড় ব্যাসার্ধ থেকে যদি ছোট ব্যাসার্ধ বাদ দিয়ে দেই, কি বড় ব্যাসার্ধ থেকে যদি ছোট ব্যাসার্ধ ভাইয়া কি দিয়ে দেই? বাদ দিয়ে দেই, তাহলে যেই মানটা পাওয়া যায় সেটাই কি আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কি পাইছি ভাইয়া? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি বুঝতে পারছি। এটার ক্ষেত্রেও যদি একটা বড় ব্যাসার্ধের মান কত বলে দেয়? 5, ছোট ব্যাসার্ধের মান কত বলে দেয়? 4, তাহলে সেই ক্ষেত্রে বড় অন্তঃস্পর্শ করলে যদি বলে দেয় কি স্পর্শ করে? অন্তঃস্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 5 থেকে 4 কি দিয়ে দিয়ে দিব? বিয়োগ দিয়ে দিব। আর কত পেয়ে যাবো ভাইয়া? 1 পেয়ে যাবো, তাই না? ব্যাস বলে দিলে আবার 2 দিয়ে ভাগ করে তারপরে কি করবো ভাইয়া? বিয়োগ করব, তাই না? আশা করি এটাও বুঝতে পারছি। এরপরেরটাতে জানবে কি বলছে? দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে। একটু আগে এটা করে আসছে, আবার একটু বলে দেই। দুইটা বৃত্ত, একটু আগেরটা দিয়ে দেখাই। দেখেন, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় আর স্পর্শ বিন্দু সমরেখ। দেখেন আমি আগের চিত্রটা দিয়ে বুঝাই দেই। এই যে দুইটা কেন্দ্র C1 আর C2, দুইটা কেন্দ্র, আর স্পর্শ বিন্দু কোনটা ভাইয়া? স্পর্শ বিন্দু এটা। তাহলে দেখেন ওদের দ্বারা যদি একটা রেখা অঙ্কন করি, রেখাটারে আমি দিলাম কেমন? রেখাটারে আমি দিচ্ছি হলুদ কালার। এই দেখেন, এবার যদি ওদের দ্বারা আমি যোগ করি, দেখেন রেখাটা অবশ্যই কি পাইতেছি? সমরেখ পাইতেছি। এটাই বুঝাইছে ভাইয়া। দেখেন যে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় আর স্পর্শ বিন্দু কি হবে? সমরেখ হবে। আশা করি বুঝতে পারছি ভাইয়া। সবাই বুঝতেছি তো? অনেক দ্রুত যাচ্ছি, সহজ জিনিস এগুলো। হ্যাঁ, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে দুইটিও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়, এটাও আমরা আগে শিখে আসছি। তারপরে বলে দিচ্ছে ভাইয়া, যদি আমি এখানে কি নেই? একটা বৃত্ত নেই, বৃত্তের যদি ভাইয়া বাহিরে কি নেই? অবশ্যই বাহিরে একটা বিন্দু নিতেছি ভাইয়া। এই যে আমি একটা বিন্দু নিলাম বাহিরে। এবার বাহিরে যদি কোনো একটা বিন্দু নেই, তাহলে স্পর্শক আঁকা যাবে কয়টা ভাইয়া? স্পর্শক আঁকা যাবে দুইটা। স্পর্শক আঁকা যাবে দুইটা। এই যে একটা, আর একটা স্পর্শক আঁকা যাবে কোনটা? এইটা দেখেন, এই যে। তাই বাহিরে যদি বিন্দু থাকে তাহলে স্পর্শক আঁকা যাবে কয়টি? স্পর্শক আঁকা যাবে দুইটি। এটা একটা, এটা একটা। কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা স্পর্শক আঁকা যাবে। আশা করি বুঝতে পারছি ভাইয়া। পরেরটাতে যান। সূক্ষ্মকণি খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, আসবে এই পরীক্ষায়। এতটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে, সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে, একটু সময় নিয়ে এটা বুঝাই। দেখেন সূক্ষ্মকণি ত্রিভুজ, কি ত্রিভুজ? সূক্ষ্মকণি ত্রিভুজ, সূক্ষ্মকণি ত্রিভুজ। সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা, পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত? বলো বলো। পরিকেন্দ্রটা ত্রিভুজের কোথায় অবস্থিত? অভ্যন্তরে অবস্থিত, অভ্যন্তরে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কার ক্ষেত্রে ভাইয়া? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায়? ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ভাইয়া, কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোথায় পরিকেন্দ্রটা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা, পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত? অতিভুজের উপর অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কতগুলো শব্দ, এটার জন্য পরীক্ষা, আবারও বলতেছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। যে সমকোণী যদি ত্রিভুজ নেন, সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র, তাহলে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র আঁকি। এটা নিলাম একটা বৃত্ত, কি নিলাম? একটা বৃত্ত নিলাম। এই বৃত্তের ভিতরে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো। আমি আঁকতেছি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ এদিকে আসে, এই যে এটা দিয়ে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে ফেলি, অথবা এটা দিয়ে এঁকে ফেলি। দেখেন এটার ভিতরে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিতেছি ভাইয়া। দেখেন যদি আমি সূক্ষ্মকোণী ত্রিভুজটা আঁকি, তাহলে দেখতে পাবেন এই সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকবে? এখানে থাকবে। অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় থাকে? ভিতরে থাকে। এটা যদি আমি এ বি সি একটা ত্রিভুজ নেই, আর এই ওটা হইছে ভাইয়া পরিকেন্দ্র, পরিকেন্দ্র। তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? ত্রিভুজের
ভিতরে অবস্থিত। কোথায় অবস্থিত? ত্রিভুজের ভিতরে অবস্থিত। আর যদি ভাইয়া ত্রিভুজটা কি নেই ভাইয়া, ত্রিভুজটা যদি আমরা স্থূলকোণী ত্রিভুজ নেই, কি ত্রিভুজ নেই? স্থূলকোণী ত্রিভুজ নেই। স্থূলকোণী ত্রিভুজ বলতে আমি নিলাম এটা কি একটা ত্রিভুজ, এই যে তার কি পরিকেন্দ্র, পরিকেন্দ্রটা আঁকার জন্য কি কোন ত্রিভুজের? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তা আমি নিলাম একটা স্থূলকোণী ত্রিভুজ, দিলাম কি কালার দিয়ে? অবশ্যই দিলাম মনে করো এটা। এবার দেখ ঠুস ঠুস ঠুস, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। যদি একটু ভালোভাবে তাকান, এই স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড়। আপনি মাইপা দেখেন, এটা অবশ্যই কত? 90 ডিগ্রি থেকে বড় হবে। তাই এটা একটা কি ত্রিভুজ? এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে কি হয় ভাইয়া? বড় হয়। একটা কোণ কি হয়? ঘুমাই যাক, তুই কর, ক্লাস কর, তুই কর, তুই এ প্লাস পাবি নে, তুই সবগুলো এমসিকিউ শিখে ফেল। তাহলে দেখ এটা কি স্থূলকোণ। আর দেখ স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হয় ভাইয়া? অবশ্যই অবশ্যই ত্রিভুজের কোথায় হয়? বাহিরে হয়, ত্রিভুজের বাহিরে অবস্থিত। আর যদি আমরা কি নেই ভাইয়া, যদি আমরা ত্রিভুজটা নেই ভাইয়া, ত্রিভুজটা যদি আমরা নেই, ত্রিভুজটা আমরা নিতেছি ভাইয়া অবশ্যই সমকোণী ত্রিভুজ যদি নেই, এটা সবচেয়ে বেশি আসে সমকোণী ত্রিভুজেরটা। তাহলে সমকোণী ত্রিভুজ যদি নেই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখা গেছে ভাইয়া যে কি হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা হয় কার উপর? অতিভুজের উপর। এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হয় কার উপর? অতিভুজের উপর। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে এখান থেকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট এমসিকিউ ভাইয়া তাকা, কোন ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যায়? কোন ত্রিভুজের ভাইয়া তিনটা বহির্বৃত্ত আঁকা যাবে। কয়টা? কোন ত্রিভুজের সর্বোচ্চ বহির্বৃত্ত আঁকা যায় তিনটা। কোন একটা ত্রিভুজের সর্বোচ্চ বহির্বৃত্ত আঁকা যাবে কয়টা? তিনটা। তাহলে আমি যদি এখানে তাকাই ভাইয়া, কোন একটা ত্রিভুজ যদি আমি নেই তিনটা বাহুকে বর্ধিত করে, তাহলে দেখ তিনটা বাহুকে বর্ধিত করে আমি একটা ত্রিভুজ আঁকতেছি। নিলাম, নিলাম, ভালো হয়নি, নিলাম, আরেকটা নিচ্ছি, খেয়াল কর। দেখ ভাইয়া প্রত্যেকটা বাহুকে যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি কি করতেছি, এই যে দেখ এখানে ত্রিভুজ, এটা ত্রিভুজ হয়েছে তোর এ বি সি। এই ত্রিভুজের আমি মনে কর এই বাহুটাকে আর এই বাহুটাকে বর্ধিত করছি, তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকা যাবে। কি আঁকা যাবে? এখানে একটা বৃত্ত আঁকা যাবে। এই যে এখানে যে একটা বৃত্ত আঁকা যাইতেছে, খেয়াল কর, এখানে একটা বৃত্ত আঁকতে পারতেছি আমরা। এই যে এখানে আমরা একটা বৃত্ত আঁকতে পারবো। হ্যাঁ, এই একটা বৃত্ত। আবার আমি যদি আরেকটা বৃত্ত নেই ভাইয়া, তাহলে দেখা যাবে এখানে একটা কি আঁকতে পারবো? বৃত্ত আঁকতে পারবো। ওকে, এই দেখ এখানে একটা বৃত্ত আঁকতে পারবো আমরা। আরেকটা যদি ভাই বৃত্ত নেই, তাহলে দেখতে পাবি ওই বৃত্তটা আবার এখানে আঁকা যাইতেছে। ওকে, এই টোটালি দেখা গেছে, অর্থাৎ কয়টা আমরা বৃত্ত আঁকতে পারি? তিনটা। কোন ত্রিভুজের বহির্বৃত্ত আঁকা যায় কয়টা? তিনটা। অর্থাৎ কোন একটা ত্রিভুজের 1 2 3 কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে? তিনটা বহির্বৃত্ত আঁকা যাবে। আশা করি ভাইয়া আমার তো মাত্র সকাল। হ্যাঁ তোমার সকাল হবেই, কারণ ওই যে তুমি দিনের বেলা পিনিকে থাকো, রাতের বেলা কি ঘুমায় থাকো না? ওই বেলা নাকি? আমার তো মাত্র সকাল, ওর নাকি মাত্র সকাল। নানির পুতে কইলোটা কি? এই দেখ, আচ্ছা এতটুকু আশা করি বুঝতে পারছি। অর্থাৎ আমরা আজকে 30টা স্লাইড পড়লাম এবং 30টা খুবই কনসেপ্ট, গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়ছি। এই কনসেপ্ট গুলো অবশ্যই আপনারা খাতার ভিতরে নোট করে ফেলবেন। আর পরবর্তী ক্লাসের আপডেটস পেতে অবশ্যই আমাদের অন্যরকম পেজটিকে ফলো করবেন। আর অবশ্যই মনে রাখবেন, অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখাই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।